কেমন আছো তোমরা সবাই যারা দেখছো আজকের পডকাস্টটা? এই যে বাচ্চা কাচ্চা এগুলো বাই দ্য টাইম বড় হবে এবং চাকরি বাকরি ঢুকবে, 70% অফ দ্য কারেন্ট জবস উইল বি গন। বাংলাদেশের টয় মার্কেট হচ্ছে 12,000 কোটি টাকা। উদ্যোক্তার একটা বড় কাজ হচ্ছে to find a problem that worth solving and figure out how to solve that problem. You validate it with your clients before you actually launch it. উদ্যোক্তার মূল কাজ হইতেছে 80% টাইম স্পেন্ড করা অন দ্য প্রবলেম। তো গত 6-7 বছরে আমরা এখন পর্যন্ত 3 লাখ বাচ্চা আমাদের প্রোডাক্ট ইউজ করতেছে। আমি এমন একটা প্রবলেম সলভ করতে বসছি যেটার কোনো ডিমান্ডই নাই। যে কোনো একটা প্রোডাক্ট বাচ্চাদের কাছে বিক্রি হওয়ার জন্য 2টা গ্রুপকে কনভিন্স করতে হবে। সো উই স্টার্টেড টু ইমপ্লিমেন্ট এ রবিনহুড মডেল, মানে হচ্ছে বড় লোকরা চার্জ করো আর আন্ডার প্রিভিলেজ বা গরিব যারা আছে তাদেরকে জিনিসপত্র ফ্রিতে দাও। বলা হয়ে থাকে বাংলাদেশ ইজ স্টিল নট এন্টারপ্রেনার ফ্রেন্ডলি। এর মানে বর্তমান সময়ে কেউ যদি উদ্যোক্তা হতে চায় তাকে অনেক বেশি চ্যালেঞ্জেস ফেস করতে হয়। বাট আমরা গত 5 কিংবা 10 বছরে দেখেছি অনেক সফল উদ্যোক্তা উঠে এসেছেন। বাট আদার সাইড অফ দ্য কয়েন ইজ যে পরিমাণ উদ্যোক্তা বা যে পরিমাণ ব্যক্তি আসলে উদ্যোক্তা হিসেবে যাত্রা শুরু করেছিলেন সেই তুলনায় এই সফল উদ্যোক্তার সংখ্যা ইজ লেস দেন 1%। এই সফল উদ্যোক্তাদের মধ্যেও বাচ্চাদের নিয়ে কাজ করা উদ্যোক্তার সংখ্যা আসলে আরও অনেক বেশি কম। বিকজ বাচ্চাদের দিয়ে কাজ করা এটা খুবই সেন্সিটিভ একটা জোন। তাই এই জোনে যারা কাজ করেন তাদেরকে আসলে অনেক বেশি রিসার্চ অ্যান্ড অনেক বেশি কেয়ার নিয়ে কাজগুলো করতে হয়। সেই সেক্টরেই বিগত 10 বছর ধরে কাজ করে 2023-এ প্রধানমন্ত্রী থেকে এসএমই ফাউন্ডেশন অ্যাওয়ার্ড পাওয়া একজন হলেন আমাদের আজকের গেস্ট ওয়ালিউল্লাহ ভূঁইয়া। তিনি লাইট অফ হোপের কো-ফাউন্ডার অ্যান্ড সিইও। সো আজকে আমরা ওয়ালিউল্লাহ ভাইয়ের থেকে শুনব তার এই বিভিন্ন ব্র্যান্ড, তার গুফি থেকে শুরু করে তার লাইট অফ হোপ, এই যে বিভিন্ন ব্র্যান্ড নিয়ে তিনি গত 10 বছর ধরে কাজ করেছেন বাংলাদেশের মার্কেটে এবং ড্রিম দেখেন তিনি আসলে এটাকে একটা গ্লোবাল স্টেজে নিয়ে যেতে পারবেন। এই পার্টগুলোতে তার ব্র্যান্ড বিল্ডিং, তার বিজনেস বিল্ডিং এবং তার প্রত্যেকটা স্টেপে মিস্টেক্স এবং সেখান থেকে তার লার্নিংগুলো কেমন ছিল, তার এই প্রত্যেকটা জিনিস আমরা আজকে এই পডকাস্টে দেখব। তার টোটাল 10 বছরের যে লার্নিং, সেই নলেজটাকে একটা 1 ঘন্টার প্যাকেজে আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করব। বর্ষসেরা ক্ষুদ্র উদ্যোক্তা পুরুষ আরিফ মোহাম্মদ ওয়ালিউল্লাহ ভূঁইয়া। ওয়ালিউল্লাহ ভাই, থ্যাংক ইউ সো মাচ। আসলে আপনাকে যখন আমরা প্রথম রিচ করার চিন্তা করি সেই সময় আমাদের মানে ব্যাক অফ দ্য মাইন্ড একটা ফিয়ার ছিল যে ছোট একটা চ্যানেল, এখানে আসলে একজন ফাউন্ডার, সে তার এত বছরের স্ট্রাগলের একটা গল্প কেন শেয়ার করতে আসবে। সো সেই জায়গা থেকে ভাই উই আর রিয়েলি থ্যাঙ্কফুল। সো ভাই কেমন আছেন বলেন? গুড, ভালো। উদ্যোক্তারা এই প্রশ্ন করলে উদ্যোক্তারা বলে ভালো, আসলে ভেতর ভেতর খুব একটা ভালো নাই। সো স্বাভাবিক ভাই, অলওয়েজ লাইক ফায়ার ফাইটিং এন্ড স্টাফ গোয়িং অন ইন দ্য হেড। ডেফিনেটলি মানে আমার ধারণা আপনি এখানে বসে থেকে আসলে চিন্তা করছেন যে কাজ তো করে শেষ করে আসলাম, এটা পরের দিন তো আবার শুরু করতে হবে। হ্যাঁ, একটা প্রপোজাল সাবমিট করে আসছি, কালকে আরেকটা আছে, সো মাথায় ঘুরতেছে এটাই। সো ভাই, দর্শকরা অলরেডি ভাই হচ্ছে লাইট অফ হোপ নিয়ে দেখে ফেলেছে অলরেডি কিছু কাজ। স্টিল ভাই আপনার কাছে জানতে চাইবো যে এটার ব্যাক বিহাইন্ড দ্য স্টোরিটা কেমন, আসলে মানে কোন আইডিয়া থেকে কিভাবে এই জিনিসটা এলো? আচ্ছা, সো বাংলাদেশে মোটামুটি 3 কোটি বাচ্চা আছে যারা প্রাইমারি লেভেলে পড়ে। সারা পৃথিবীতে আছে 1 বিলিয়ন বাচ্চা, সো 3 থেকে 12 বছর বয়সী। সো দেয়ার ইজ এ স্টাডি ফ্রম ওয়ার্ল্ড ব্যাংক যেটা বলছে যে এই যে বাচ্চা কাচ্চা এগুলো বাই দ্য টাইম বড় হবে এবং চাকরি বাকরি ঢুকবে, 70% অফ দ্য কারেন্ট জবস উইল বি গন এবং কমপ্লিটলি নিউ কাইন্ড অফ জব আসবে এবং উই হ্যাভ অ্যাবসলিউটলি নো আইডিয়া কী ধরনের জব আসবে। সো তার মানে এখন চিন্তা করো যে একটা বাচ্চা আজকে যে স্কুলিং শুরু করতেছে, ও 2040-এ চাকরিতে ঢুকবে, 2080-তে রিটায়ারমেন্টে যাবে। সো দ্য আনসার্টিনিটি হোয়াটস গোনা হ্যাপেন ইন লাইক 30-40 ইয়ার্স টাইম, মানে ইটস এ ম্যাসিভ আনসার্টিনিটি। ইয়েট উই মেন্ট টু প্রিপেয়ার দিস কিডস ফর দ্যাট কাইন্ড অফ ফিউচার। এবং আমাদের এডুকেশন সিস্টেম তো আসলে ডেফিনেটলি ইজ নট প্রিপেয়ারিং আওয়ার কিডস ফর দ্যাট। সো যখন আমি এই স্ট্যাটিস্টিকটা দেখলাম তখন মনে হলো যে আচ্ছা, যখন আমি দেখছি 2017-এর কথা, বাংলাদেশে তখন 30% গ্র্যাজুয়েট বেকার ঘুরতেছে। লাইক ওকে, 2017-তে এই অবস্থা, তাহলে এই ট্রেন্ড যদি কন্টিনিউ হয় 2040-50-এ
আমাদের দেশের যে পরিস্থিতি হবে, আমাদের দেশ এত বড় লোক না যে ওই সিচুয়েশন ট্যাকেল দিতে পারবে। রাইট। অ্যান্ড দিস ওয়াজ দ্য প্রবলেম দ্যাট আই সি ইজ সামথিং যেটা কেউ দেখছে না এখন, মানে নট লাইক ট্রাফিক জ্যাম, নট লাইক ইলেকট্রিসিটি না, এই ধরনের কোনো কিছু না। বাট এই প্রবলেমটা এত ম্যাসিভ ক্যাওস তৈরি করার পসিবিলিটি আছে ইন দ্য সোসাইটি। সো আমার কাছে মনে হয়েছে যে দিস ইজ এ প্রবলেম ওয়ার্থ ট্রাইং টু সলভ। I don't know whether I'll ever be successful, but if I can, that will be a wonderful thing to do. So that's why I left job and started Light of Hope. So with the mission, যে how can I start preparing these kids for the future? এবং আমরা যখন দেখতেছিলাম যে আচ্ছা জানি না তো কী ধরনের চাকরি বাকরি আসবে বা কাজ আসবে, কী ধরনের স্কিল দরকার হবে সেইটা কি জানা যায় কিনা কোনোভাবে। সো আই স্টার্ট টু রিড অ্যান্ড স্টাডি কি আছে। তখন আমরা দেখলাম যে দেয়ার আর ফিউ স্কিলস যেটা বাচ্চাদেরকে যদি আমরা এই বয়সে দিয়ে দিতে পারি, নো ম্যাটার হোয়াট দে ক্যান অ্যাডাপ্ট টু দ্যাট ফিউচার। হোয়াট আর দোজ স্কিলস? এই চারটা স্কিল দেওয়া নিয়েই আমরা কাজ করি বাচ্চাদেরকে, এবং উইদিন দিস টাইম ফ্রেম লাইক 3 থেকে 10-12 ভিতরে। 1 নম্বর হচ্ছে ক্রিয়েটিভিটি, 2 নম্বর হচ্ছে প্রবলেম সলভিং স্কিল, 3 নম্বর হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স, মানে হচ্ছে সে নিজের ইমোশনটা কত ভালো বোঝে, অন্যের ইমোশনকে কত ভালো বোঝে, রাইট। তার ভিতরে এমপ্যাথি কতটা ভালো আছে। সো ফর এক্সাম্পল অল দ্য গ্রেট মার্কেটিয়ার্স আর বেসিক্যালি মানে ইমোশনালি হ্যাভি ইন্টেলিজেন্ট। অল দ্য গ্রেট লিডার্স লাইক বোঝে কেমনে মানুষকে ইয়া করতে হয়। সো দ্যাটস ওয়াই ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং ফাইনাল হচ্ছে মোরাল ভ্যালুজ অ্যান্ড এথিক্স। সো এই 4টা জিনিস যদি আমরা শিশুদেরকে এই বয়সে দিয়ে দিতে পারি, then we can actually prepare the kids for that kind of future. So that's the mission of Light of Hope, and that's what we have been working on for last 7-8 years. ওকে। সো ভাই একটা প্রবলেম, সেটা থেকে আপনার কাছে মনে হলো যে একটা সলিউশনে আসা। সো মোস্ট কেসেসে আসলে বাংলাদেশে আমরা যেটা দেখি, কিংবা বাংলাদেশ না ওয়ার্ল্ড ওয়াইড, যখন কেউ একটা আইডিয়া নিয়ে চিন্তা করে, আমার কাছে মনে হয় যে আমরা স্পেশালি ধরুন হচ্ছে 18 বছর পর থেকে যখন আমি একটু ইউনিভার্সিটিতে ঢুকি, তখন থেকে আমাদের কাছে মনে হয় যে কিছু একটা করা দরকার। ইট মিনস ভাই আসলে মোটামুটি কলেজ পার হওয়ার পর থেকেই আমরা কিন্তু উদ্যোক্তা হওয়ার একটা মেন্টালিটিতে থাকি। দো আমাদের কাছে সরকারি জব করতে হবে, অনেক প্রেশার থাকে, বাট স্টিল। সো ভাই সব থেকে বড় প্রবলেম যেটা আমি মনে করি সবাই ফেস করে, সেটা হচ্ছে যে আমার মাথায় একটা আইডিয়া আছে, বাট এটা কি ট্রাই করার জন্য ওয়ার্থ এনাফ কিনা। সো এই ডিসিশনটা আপনি কিভাবে নিলেন, ওই জায়গাটা একটু যদি আমাদেরকে বল। আচ্ছা, আমি একটা জিনিস ক্লিয়ার করি। হ্যাঁ, ফার্স্টে দেয়ার ইজ এ মানে পারসেপশনে একটু গলদ আছে আমাদের। আসলে একটা হইতেছে ব্যবসা, আর একটা হইতেছে উদ্যোক্তা বা উদ্যোগ, মানে লাইক এন্টারপ্রেনারশিপ, ওকে। আর একটা হচ্ছে বিজনেস। সো বিজনেস মানে কি হয়েছে, আমি এই জায়গা থেকে 5 টাকায় একটা মাল কিনছি, ওইখানে 60 টাকায় বেচছি, লাভ করছি। হ্যাঁ। সো দ্যাট ইজ বিজনেস। ওকে। আচ্ছা, এটা কোনো প্রবলেম সলভ করতে হবে এমন কোনো ব্যাপার নাই। না, আমি চিপসের প্যাকেট বেচতেছি, এটা তো কোনো প্রবলেম সলভ হইতেছে না। হাজার হাজার চিপস আছে, আমি আর একটা চিপসের কোম্পানি বানাইলে কোনো লাভ নেই। সো এন্টারপ্রেনারশিপ ফান্ডামেন্টালি শুড বি ফোকাস অন সলভিং এ প্রবলেম। ওকে। এবং সেই জায়গা থেকে এসে আমরা যখন বলি আমরা উদ্যোক্তা, এন্টারপ্রেনারশিপ, হ্যাঁ, মানে অনেক সময় আমরা ওই যে বলি যে আমার একটা আইডিয়া আছে, আমার একটা ব্যবসার আইডিয়া আছে। হ্যাঁ। সো ব্যবসার আইডিয়া মানে নট নেসেসারি আমার কাছে, মানে পিপল ক্যান ডিবেট অন দিস, বাট আমার কাছে মনে হয় যে উদ্যোক্তার একটা বড় কাজ হচ্ছে টু ফাইন্ড এ প্রবলেম দ্যাট ওয়ার্থ সলভিং অ্যান্ড ফিগার আউট হাউ টু সলভ দ্যাট প্রবলেম। এখন অন দ্যাট নোট, if you don't see a problem, then how do you solve the problem? So Right. idea আসছে, আইডিয়া হইতে হবে কোনো একটা প্রবলেম সলিউশনের আইডিয়া, আদারওয়াইজ তো আইডিয়া কিসের আবার। সেটাই। সো দ্যাটস মাই থট প্রসেস রিগার্ডিং এইটা আর কি। এখন এখন তুমি বলো, মানে প্রশ্নটা কি ছিল সেটা আরেকটু ক্লিয়ার করছো, আমি এটা একটু ক্লিয়ার করে নিতে চাইছি আর কি। আচ্ছা, না ভাই, মানে আমি আসলে একটু ওই ফিল্টারিং প্রসেসটাতে যেতে চাচ্ছিলাম, যে আসলে সবসময় আমাদের মাথায় হচ্ছে গিয়ে অনেকগুলো থটস আসে, ঠিক আছে? সেই থটসগুলো থেকে মানে যেমন হচ্ছে আমি কিছুদিন একটা বই পড়তেছিলাম, সো ওটার সামারি ছিল এরকম যে কারো মাথায় যদি 10টা চিন্তা আসে, সেখান থেকে সে যদি একটা পিক করে, সো সে ওটা কেন পিক করলো সেটা থেকে মোর ইম্পর্টেন্ট শুড বি যে বাকি 9টাকে সে আসলে কেন এলিমিনেট করে দিচ্ছে। এবং মোস্ট অফ দ্য কেসেসে ভাই ওই 9টাকে আমরা কেন এলিমিনেট করি এই আইডিয়াটা কারো কাছে ক্লিয়ার না। একটা মনে হয় এইটা খুব ভালো, সো আমি আসলে এইটা করব। সো ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে ভাই যে আপনি আসলে কিভাবে চিন্তা করলেন যে এই প্রবলেমটা সলিউশন এটা আসলে worth it? অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে আপনার মাথায় কি আসলে আরো মাল্টিপল থটস ছিল কিনা, বা সেগুলোকে নিয়ে আপনি আসলে আদৌ কাজ করেছেন কিনা? ওকে, গুড। সো
সো যখন আমি প্রবলেমটা দেখলাম, দিস ইজ সাচ এ ম্যাসিভ প্রবলেম, দেন দ্য নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে অ্যাম আই দ্য রাইট পারসন টু সলভ দ্য প্রবলেম? রাইট। Do I have the right mindset? Do I have the right motivation? Do I have the right skill set to solve the problem? আমি দেখছি যে ছোটবেলা থেকে যেহেতু আমার আঁকাআঁকি করতে, লেখালেখি করতে, এই জিনিসগুলো করতে ভালো লাগতো, বাচ্চা কাচ্চাদের জন্য কিছু একটা করব, বাচ্চা কাচ্চাদের সাথে এমন কিছু একটা কাজের কারণে ওদের সাথে টাইম স্পেন্ড করতে পারবো, এইটা আমার কাছে খুব মজার একটা জিনিস। সো আই উইল হ্যাভ ফান while ডুইং ইট, রাইট? সো তার মানে রাইট মোটিভেশন একটা আছে। দেন দ্য কোয়েশ্চেন হচ্ছে যে আমি কি রাইট স্কিল্ড কিনা? রাইট। সো যেহেতু দ্য প্রবলেম ইজ মানে সাচ এ ইন্টারেস্টিং প্রবলেম, এইটা আমি সারা জীবন করলেও শেষ হবে না, এবং হইতেছে আই উইল এনজয় দ্য জার্নি। এই দুইটা যখন আমার টিক হয়েছে, আমার স্কিল ছিল না। সো আই স্পেন্ড 3-4 ইয়ার্স অন লার্নিং এডুকেশন কি, এডুকেশন অনেক টার্মিনোলজি আছে, টার্মিনাল কম্পিটেন্সিস, এইসব এগুলো আমি শিখলাম। স্টোরি টেলিং পারতাম আগে থেকেই, বাট মানে এখন একদম ফান্ডামেন্টালি কীভাবে হাউ টু ইনফ্লুয়েন্স চিলড্রেন, রাইট? লাইক আচ্ছা 3 বছরের বাচ্চা কিভাবে, 7 বছরের বাচ্চা কিভাবে চিন্তা করে, রাইট? লাইক ডেভেলপমেন্ট মানে ইয়াগুলা স্টেপসগুলা কি। সো এই জিনিসগুলা তখন 3-4 বছর মুখ বুঝে বইয়ের ভেতরে, ইন্টারনেটের ভেতরে আসলে পড়াশোনা করে নিজেকে প্রিপেয়ার করছি ফার্স্টে, এবং ওয়াইল দিস প্রিপারেশন ছোট ছোট টেস্ট করছি, কাজ করতেছে কি করতেছে না, ইজ ইট ওয়ার্কিং ওয়েল অর নট, এইভাবে করে করে মানে আমি নিজেকে রেডি করছি আর কি। সো টু আনসার টু ইয়োর কোয়েশ্চেন, কোনো একটা প্রবলেম বা আইডিয়া, কারণ আমি তো 10 বছর ধরে এখন এই এন্টারপ্রেনারশিপে আছি, এই গত 10 বছরে অনেককে উঠতে দেখছি, পড়তে দেখছি, বাঁচতে দেখছি, মরতে দেখছি, এন্টারপ্রেনারদের লিটারালি মরে যাওয়া না, লাইক তাদের উদ্যোগ মরে যাওয়া। আমি যেটা বুঝতে পারছি, নান অফ দের আইডিয়া ওয়াজ ব্যাড, এবং অনেকে বলে যে ফান্ডিং পায় না, অমুক তমুক। আমি দেখছি যে মেইন ইস্যুটা হচ্ছে দ্য এন্টারপ্রেনার হিমসেলফ অর হারসেলফ ওয়াজ নট মোটিভেটেড ইনাফ, জেদি ছিল না ইনাফ, বা ওই প্রবলেমটাকে সে যথেষ্ট ভালোবাসে নাই। যদি সে এগুলো তার ভেতরে থাকতো, তাহলে সে এটা শেষ দেখেই ছাড়তো। আর তার ভেতরে এটা নাই বইলা উসিলা হচ্ছে আমার ফান্ডিং নাই, উসিলা হচ্ছে যে এটা তো কেউ কেনে না, অমুক তমুক। এই কারণে মানে ওই উদ্যোগগুলা হয়তো আইডিয়া ভালো থাকার পরেও কাজ করে নাই। সো ইফ সামওয়ান ইজ সেইং আই হ্যাভ ফাউন্ড এ ভেরি ইন্টারেস্টিং প্রবলেম অ্যান্ড আই ওয়ান্ট টু সলভ ইট, বাট আমি পারতেছি না বিকজ আমার কাছে টাকা নাই, বা লাইক অমুক নাই তমুক নাই, দেন আই উইল সে টু দ্যাট পারসন যে প্রবলি ইউ ডোন্ট হ্যাভ এনাফ মানে মোটিভেশন অর ড্রাইভ টু সলভ দ্যাট প্রবলেম, ইউ ডোন্ট লাভ এনাফ দ্য প্রবলেম ইটসেলফ। মানে আমরা অনেক সময় উদ্যোক্তার মূল কাজ হইতেছে 80% টাইম স্পেন্ড করা অন দ্য প্রবলেম, ওয়াই দিস ইজ হ্যাপেনিং, ওয়াই আস্কিং এনাফ টাইম যে কেন এই প্রশ্ন মানে এইটা হচ্ছে। রাইট। The more time you spend on the problem and trying to identify the root causes of the problem, solution is easy. আর আমরা করি উল্টা, আইডিয়া আগেই, প্রবলেমের দিকে না তাকাই আইডিয়া আমার এই চলে আসছে। হ্যাঁ, সো অ্যান্ড দ্যাটস ওয়াই দোজ আইডিয়াস ডোন্ট ওয়ার্ক। সো এই পয়েন্টটাতে ভাই হচ্ছে আমি জাস্ট আমার একটা থট শেয়ার করি। আমি কিছুদিন আগে জাস্ট একটা নোয়া কেগানের একটা বই, মিলিয়ন ডলার উইকেন্ড। সো এই বইটাতে জাস্ট আমার একটা আইডিয়া আমি দেখতেছিলাম, এবং আমি জানি না, আমার খুব ইচ্ছা ছিল যে আমি এটা কাউকে দিয়ে একটু ভ্যালিডেট করবো, অ্যাজ আমার নিজের বিজনেস নলেজ খুব কম। সো তার আইডিয়াটা এরকম ছিল যে আসলে কেউ যদি একটা প্রোডাক্ট সেল করতে চায়, সে যদি মনে করে যে আমি একটা প্রোডাক্ট সেল করব, মার্কেট রিসার্চ আমরা যেটা করি সেটা হচ্ছে মার্কেট রিসার্চ করি, আচ্ছা হ্যাঁ এরকম মার্কেট আছে। সো তার আইডিয়াটা হচ্ছে যে তুমি প্রোডাক্টটা আগে সেল করো বানানোর আগে, এবং তুমি আগে দেখো যে তুমি ওই প্রোডাক্টটার কথা বলে অন্তত টাকা কালেক্ট করতে পারবো না, তুমি তাদের থেকে প্রি অর্ডার নিতে পারো কিনা। যদি তুমি পারো, ইট মিনস তুমি আসলে এক টার্গেট মার্কেটের কাছে ঠিকমতো যাচ্ছ, ঠিক আছে, এটা একটা ট্রেনিং ফেজ। অ্যান্ড টু, তুমি যেটাকে আসলে তোমার টার্গেট মার্কেট মনে করতা সেটার একটা হিউজ ফিল্টারিং হয়ে যাচ্ছে। সো ভাই এই পোর্শনটা বা এই আইডিয়েশনটা কি আদৌ কারেক্ট কিনা, মানে জাস্ট আপনার থটস এটা। হ্যাঁ, আইডিয়েশন মানে সো ফর এক্সাম্পল আই উইল গিভ এক্সাম্পল ফ্রম মাই ওন কোম্পানি। সো গুফি আমাদের যে ব্র্যান্ডটা বাচ্চাদের, যেখানে আমরা লার্নিং প্রোডাক্টস এন্ড গুফি যদি বলে দেন সবাইকে। So Goofy is a brand like Disney, for example. Disney is a key entertainment company, right? Like media franchise for kids.
সো গুফি ইজ অলসো লাইক এ মিডিয়া ফ্র্যাঞ্চাইজ, বাট বাচ্চাদের লার্নিং এর জন্য, তাদেরকে ফিউচারের জন্য প্রিপেয়ার করার জন্য। সো ইন গুফি উই হ্যাভ ডিফারেন্ট ক্যারেক্টার্স, books, learning toys, and audio-visual content. So through all of these different things, we actually help kids to develop the skills, creativity, problem-solving skill, values. So that is Goofy. So Goofy is right now is one of the most loved kids brand in Bangladesh. So Goofy টা আমরা যখন শুরু করছিলাম, so the first thing started with a simple idea যে বাচ্চা কাচ্চারা যখন অক্ষর শিখতে যায়, আমরা কি করি, এই দাগ দেই, এর উপরে হাত বুলায় বুলায় সরো শিখ, হ্যাঁ হ্যাঁ এ শিখ, বি শিখ। আমার কাছে মনে হয়েছে যে দ্যাট ইজ সাচ এ রং ওয়ে টু টিচ অ্যালফাবেট টু এ কিডস। বাচ্চারা ন্যাচারাল আর্টিস্ট, তাকে একটা অক্ষর যখন সে দেখে তার কাছে এটা আসলে একটা ছবি ইনিশিয়ালি যখন সে অক্ষর চেনে না, এবং বাচ্চারা ন্যাচারাল আর্টিস্ট। তো আমার কাছে মনে হয়েছে যে তাদেরকে যদি এইটা বলি যে এইটা এ এটা বি না বলে, তাকে যদি বলি যে এইটা পাখি একটা, এবং এই পাখিটা আঁকতে হইলে তোমাকে প্রথমে এরকম একটা দাগ দিতে হবে, তারপর এখান থেকে কিভাবে পাখি বানায় ফেলানো যায় সেটা দেখানো, এবং তারপরে ব্যাক করা যে এই যে প্রথমে তুমি এরকম দুইটা ইয়া দিছিলে, এইটা হইতেছে বি। ওকে তুমি কি বিড়াল আঁকা শিখতে চাও? হ্যাঁ হ্যাঁ বিড়াল আঁকা শিখতে চাই, তাহলে এই একটা গোল, হাফ গোল, তারপরে এইভাবে বিড়াল লিখে ফেলতে হবে। তো এই যে হয়ে গেল ক্যাট, এই যে টানটা দিছিলে এটা হচ্ছে সি, রাইট? রাইট সো এই কনসেপ্ট থেকে প্রথম আমার মনে হলো আমি প্রত্যেকটা অ্যালফাবেট বা ইংরেজির এইগুলো এই আঁকলাম, আঁকার পরে এটা আমি ওপেনলি ফেসবুকে শেয়ার করে দিলাম আমাদের পেজ থেকে, অ্যান্ড দ্যাট গট অর্গানিকলি 1 মিলিয়ন শেয়ার। 1 মিলিয়ন শেয়ার 1 মিলিয়ন শেয়ার, ও ভিউ তো বাদই দিলাম ভিউ তো বাদই দিলাম। আচ্ছা দ্যাট টেলস মি যে ও, তার মানে হচ্ছে দুইটা জিনিস। একটা হচ্ছে ইফ ইউ ক্যান কাম আপ উইথ ইন্টারেস্টিং কন্টেন্ট, রাইট, অ্যান্ড ইফ ইউ ক্যান মেক ইট ইন এ ওয়ে যে জিওগ্রাফিক্যাল বাউন্ডারি, ল্যাঙ্গুয়েজ বাউন্ডারি কোনো কিছুই নাই, বিকজ দিস ইজ পিক্টোরিয়াল, ইট ক্যান গো বিয়ন্ড লাইক ইয়োর কান্ট্রি। রাইট এবং ওই সময় আমরা দেখতেছিলাম যে মোটামুটি 90টা দেশে এই কন্টেন্ট চলে গেছিল। তো তখন প্রথমে আমার হয়েছে আচ্ছা ঠিক আছে এটা ভালো গেছে, এইটা দিয়ে যদি আমি একটা বই বানায় ফেলাই, উলির সেল, তাড়াতাড়ি করে এই ছবিগুলাকে একসাথে করে একটা ই বুক বানাইলাম, Right. ই বুক বানায় ওয়েবসাইটে দিয়ে দিলাম, দেখলাম যে ধাপধুপ ডলারে বিক্রি হচ্ছে, ভেরি ইন্টারেস্টিং, বাংলাদেশে চলবে কিনা, হ্যাঁ। রাইট? দেন ইয়া হয়েছে যে ফার্স্টে বই বানাবো না, প্রি অর্ডারের ব্যাপার। সো ফার্স্টে বইয়ের জাস্ট কাভার টাভারের ছবি ভেতরের ইয়েতে দিয়ে ফেসবুকে পোস্ট দেওয়া হলো, প্রি অর্ডার নেওয়া হচ্ছে, এবং প্রাইসিং কত হবে অ্যাবসলিউটলি নো আইডিয়া, জীবনে বইয়ের ব্যবসা করি নাই। সো মনে হলো যে আচ্ছা ঠিক আছে, মানে 300 350 রাখি, দেখি কে ইয়া করে। সো ছাড়লাম, দেখলাম মোটামুটি 2-3 দিনের ভিতরে 1000 প্রি অর্ডার। আমি বলছি আচ্ছা ঠিক আছে, তাইলে অলরেডি আমি 3 লাখ টাকা এখানে পাইতেছি। আমি একটা পাবলিক প্রিন্টারে ডাক দিয়েছি, বলছে কত টাকা লাগবে, বলছে 1.5 লাখ টাকা লাগবে। আমি বলছি ফাইন, বানাও 1000 পিস, চলে আসছে, পাঠিয়ে দিছি, পরের দিনের ভেতরে মানে উইদিন 1 উইক 1.5 লাখ টাকা লাভ। রাইট ওকে সো ওয়াই এম টেলিং দিস স্টোরি, যে তার মানে হচ্ছে যে ফ্রম এ ভেরি সিম্পল আইডিয়া অ্যান্ড ইউ ক্যান ট্রাই ইট মাল্টিপল টাইমস ইন ডিফারেন্ট সেটিং, অ্যান্ড দেন ইউ ক্যান স্টিল সি যে আসলে কোন সেট আপে কী ধরনের জিনিস কাজ করবে। বিকজ আমি জানতাম যে ই বুক বাংলাদেশে কাজ করবে না, সো ই বুক বাংলাদেশে লঞ্চ করে লাভ নেই। সো ইট নিডস টু বি হার্ড কপি বুকস। হার্ড কপি বুকস যখন গেল, ভালো চললো, অ্যান্ড দেন ওইখান থেকে মানে ওই লার্নিং থেকে উই নেভার লুক ব্যাক, বিকজ এই স্ট্র্যাটেজিটা শিখে গেছে যে ইউ ভ্যালিডেট ইট উইথ ইউর ক্লায়েন্টস বিফোর ইউ অ্যাকচুয়ালি লঞ্চ ইট। ওকে সো এই যে ভাই আপনার যে ইবুক বাই যে আইডিয়াটা, এটা কি তখনই গুফি ব্র্যান্ডটা কি তখন এক্সিস্ট করতো নাকি না। এটা আলাদা ছিল? তার মানে হচ্ছে আপনার প্রোডাক্ট ফার্স্টে আসলো, এটার উপর বেস করে আপনার কাছে মনে হচ্ছে ফাইন এটা এবং আরো কিছু জিনিস কিনে আসলে গুফি একটা ব্র্যান্ড বিল্ড করা দরকার। ওকে সো ব্র্যান্ড বিল্ডিং এর কথা যেহেতু চলে আসছে, সো এই পয়েন্টটা থেকে তাহলে একটু ব্র্যান্ড বিল্ডিং এর এই পার্টটাতে একটু যাই, বিকজ আজকের এই পডকাস্টার ভাই একটা বড় উদ্দেশ্য হচ্ছে যে যেহেতু আপনার ভাই 10 বছর বা আরো বেশি আমি বলবো আপনি উদ্যোক্তা হিসেবে কাজ করে এবং কয়েকটা ব্র্যান্ড নিয়ে কাজ করে, টুগু মুগু থেকে শুরু করে গুফি অ্যান্ড অল আরো অনেক কিছু। সো ভাই ব্র্যান্ড বিল্ডিং এই বিষয়টা নিয়ে আমরা একটু ইন ডেপথে যাব। সো নাও আমরা আমার সবচেয়ে মজার ইন্টারেস্টিং আমার পছন্দের টপিকে ঢুকছি। তো যারা শুনতেছে তারা তো অলরেডি এটা বুঝছে যে আচ্ছা ঠিক আছে, আমি যে কাজটা করতেছি সেটার মূল উদ্দেশ্য হচ্ছে বাচ্চাদের ক্রিয়েটিভিটি বাড়ানো, প্রবলেম সলভিং স্কিল বাড়ানো, Right. মোরাল ভ্যালুস তৈরি করা। হ্যাঁ, তো এখন প্রশ্ন হচ্ছে যে দিন শেষে এইগুলা তো ফিলসফিক্যাল কথাবার্তা, এটাকে তো আমি একটা প্রোডাক্টে নিয়ে আসতে হবে, একটা সার্ভিসে নিয়ে আসতে হবে। হাউ ডিড আই ডু দ্যাট, Right. তাই না? এবং হাউ ডিড আই বিল্ড সাম ব্র্যান্ডস অ্যারাউন্ড
দোজ প্রবলেমস। কারণ আমাকে দিন শেষে এমন কিছু প্রোডাক্ট বা সার্ভিস তৈরি করতে হবে যেটা ন্যূনতম 2-3টা ক্রাইটেরিয়া থাকতে হবে। একটা হচ্ছে দিস প্রোডাক্ট শুড মেক শিওর যে এগুলো ইউজ করলে বাচ্চা কাচ্চাদের ভেতরে এই স্কিলগুলো বাড়ে। এক নাম্বার, প্রোডাক্ট শুড ওয়ার্ক। 2 নাম্বার যেটা হচ্ছে যে এই প্রোডাক্টটা মানে মার্কেটে বিক্রি করতে পারতে হবে। মানে হচ্ছে আমার মেইন ক্লায়েন্ট যেহেতু প্যারেন্টসরা স্বেচ্ছায় টাকা দিয়ে এই প্রোডাক্টগুলো বা সার্ভিসগুলো কিনতে হবে। দ্যাট ইজ সেকেন্ড জিনিস। থার্ড যে জিনিসটা সেটা হচ্ছে যে বাংলাদেশ বিশেষ করে বা গ্লোবালি, ওয়ান্স ইউ লঞ্চ সাম নিউ প্রোডাক্টস ইন এ নিশ মার্কেট এবং ইট গেটস পপুলার, তখনই সমানে কপি হওয়া শুরু হয়। হ্যাঁ, আমি 500 টাকায় নামাইছি, ও 200 টাকায় নামাই দিব। রাইট। হাউ ডু ইউ প্রোটেক্ট দ্যাট? বিকজ আমি যে জায়গাটাতে কাজ করতে নামছি এটার পেছনে অনেক এক একটা প্রোডাক্ট, এক একটা কোর্স বাচ্চাদের জন্য বানাইতে অনেক রিসার্চ, অনেক ইনভেস্টমেন্ট গেছে। সো আমি যখনই মার্কেটে লঞ্চ করে ফেললাম, প্রোডাক্টটা মার্কেটে চলে আসলো, এভরিবডি এলস ক্যান কপি অ্যান্ড দেন দে ক্যান মেক ইট চিপার। সো আমি কিভাবে আমার ব্র্যান্ড ভ্যালুটা এমন তৈরি করতে পারবো হুইচ কান্ট বি কপিড, কারণ ব্র্যান্ড ইউ ক্যান কপি, রাইট? সো তার মানে এই 3টা বিষয় মানে থাকতে হবে ইফ ইউ ওয়ান্ট টু বিল্ড এ সাকসেসফুল ব্র্যান্ড দ্যাট ওয়ার্কস। আচ্ছা, সো সেই জায়গা থেকে আমরা লাইট অফ হোপে যখন ভাবলাম যে আচ্ছা আমরা তো একটা 4-5 বছর বয়সের বাচ্চাদেরকে এই স্কিল দিতে চাই, আচ্ছা এখন এই স্কিল দিব কিভাবে দিব? প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে আমি যদি ক্রিয়েটিভিটি শেখাইতে চাই, প্রবলেম সলভিং স্কিল শেখাইতে চাই, তাহলে আমি চিন্তা করলাম আমাকে এমন কিছু কন্টেন্ট বানাইতে হবে, এমন কিছু প্রোডাক্ট বানাইতে হবে যেগুলো বাচ্চারা নিজেরা ব্যবহার করবে এবং করে করে তার ভেতরে এই স্কিলটা চলে আসবে। সো তার মানে আই হ্যাভ টু হ্যাভ এ ব্র্যান্ড দ্যাট ওয়ার্কস অ্যারাউন্ড দ্য কন্টেন্টস অ্যান্ড প্রোডাক্টস। ওকে। এক নাম্বার, ওইটার নাম দিলাম আমরা গুফি। ওকে। So Goofy is the brand that makes all of this kind of contents and products. Okay. আচ্ছা, দ্বিতীয় যে এটা বানানোর সময়, কারণ এখন যে জিনিসগুলো বলতেছি এই লার্নিংগুলা এভরিবডি ক্যান টেক ফর দেয়ার ওন বিজনেস। ওকে। রাইট? সো আশা করি সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। সো তারপরে যে বিষয়টা ছিল যে আচ্ছা আমি বিভিন্ন কন্টেন্ট প্রোডাক্ট বানাবো, কিন্তু আজকালকার বাচ্চারা কারো কথাই শোনে না, বাপ মার কথাও শোনে না, টিচারের কথাও শোনে না, ও শোনে কার কথা? সুপার হিরোর কথা, তার পছন্দের ক্যারেক্টারের কথা। সো তার মানে হচ্ছে আমি যখন এই ব্র্যান্ডটা বিল্ড করব গুফি, তার মানে আমাকে প্যারালালি এমন কিছু ক্যারেক্টার তৈরি করতে হবে যে ক্যারেক্টারগুলো বাচ্চা খুব পছন্দ করে। ইফ উই ক্যান বিল্ড সাম ক্যারেক্টার্স অ্যারাউন্ড দ্যাট ব্র্যান্ড, তাহলে 2টা উপকার হবে। একটা হচ্ছে যে বাচ্চাদেরকে আমি সহজে কনভিন্স করতে পারবো যে এটা করো, অন্যকে হেল্প করো, থিঙ্ক আউট অফ দ্য বক্স, এই যে মেসেজগুলো এগুলো আমি দিতে পারবো এবং বাচ্চারা যেহেতু ক্যারেক্টারগুলোরে পছন্দ করে ওরা তখন এটা করবে। আর দ্বিতীয় হচ্ছে যে আই ক্যান প্রোটেক্ট মাই ব্র্যান্ড। আমি একটা ফ্ল্যাশ কার্ড বানাইলাম, এই পাশে সরয় ওই পাশে অজগর, এটা এখন সবাই বানাইতে পারবে। আমারটা কিভাবে ডিফারেন্ট হবে? হয়তো ওইখানে আমার একটা ক্যারেক্টার অজগরের সাথে খেলতেছে, তাহলে বাচ্চারা যেহেতু আমার ক্যারেক্টার পছন্দ করে ও বলবে মা আমি ওইটাই নিব। দ্যাটস হাউ, মানে অন্য সব কিছুই কেউ কপি করতে পারে কিন্তু আমার ক্যারেক্টার কপি করতে গেলে তো আমি ধরবো। সো তার মানে কন্টেন্ট সেম কেউ নকল করে ফালাইলেও বিকজ আই হ্যাভ সাম ক্যারেক্টার্স, বাচ্চা কাচ্চারা ওইটাই নিবে, যে কারণে যে ডিজনি জিনিসপত্র নেয়, রাইট? সো আই ট্রাই টু লার্ন এ লট হোয়াট ডিজনি ডিড ওভার দ্য পিরিয়ড অফ ইয়ার, what Sesame Street did over the period of time, right? Like an toy company like Lego. So ওইখান থেকে লার্নিং নিয়ে আসলে I started to build Goofy the brand. ওকে। দ্বিতীয় যে বিষয়টা ছিল যে আচ্ছা এইটাই কি এনাফ এই স্কিলগুলো তৈরি করতে? উত্তর হচ্ছে না, কারণ দেয়ার আর সাম স্কিলস যেগুলো আসলে বাচ্চারা হাতে কলমে করে শিখবে, একজন আরেকজনের সাথে কাজ করে শিখবে, রাইট? লাইক নেগোসিয়েশন স্কিল, কমিউনিকেশন স্কিলস, দিজ আর ইউ বিল্ড লাইক বাই ওয়ার্কিং উইথ সাম কিডস টুগেদার, রাইট? সো তখন আমরা মনে হলো যে আচ্ছা স্কুলে তো এই জিনিসগুলো করানো হচ্ছে না, সো তাহলে কেনই ক্রিয়েট এ স্পেস যেখানে বাচ্চারা এসে বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি করার মাধ্যমে তার এই স্কিলগুলো তৈরি হবে। ওকে। সো উই ক্রিয়েটেড এ ব্র্যান্ড কল কিডস টাইম। ওকে। সো কিডস টাইম ইজ এ আফটার স্কুল ব্র্যান্ড, যেইখানে এসে বাচ্চারা বিভিন্ন ধরনের কোর্স করে। যেমন একটা কোর্সের নাম বলি, এটা হচ্ছে স্টোরি মেকিং কোর্স। এইখানে বাচ্চারা শেখে হাউ টু বিল্ড এ স্টোরি, হাউ টু রাইট এ, হাউ টু টেল এ স্টোরি। ফার্স্টে শেখে এটা, তারপর সে নিজের মতো একটা গল্প লেখে, তারপর আমরা বলি যে সবগুলো ছবি আঁকো, তো বইয়ের ছবিগুলো আঁকে, তারপর ওইটাকে আমরা একটা বইয়ে কনভার্ট করে ফেলি এবং আমাদের গ্র্যাজুয়েশন প্রোগ্রামের সময় ওরা এই বইটা পায়। নাও ক্যান ইউ ইমাজিন, লাইক একটা 5-6 বছরের বাচ্চা তো নিজের একটা বই পাচ্ছে, আমার বই, লাইক ইউনিভার্সিটি থিসিস কমপ্লিট, হ্যাঁ ওই আনন্দ।
অ্যান্ড ইট ডাজন্ট এন্ড দেয়ার। আমরা যেটা করি ওই গল্পগুলোকে নিয়ে আবার 21শে বইমেলার সময় বড় বড় রাইটার যেমন লেখক মঞ্চে উঠে বইয়ের উদ্বোধন করে, এইসব পিচ্ছি পিচ্ছি বাচ্চারা 5, 6, 7 বছর বাচ্চারা ওই রকম লেখক মঞ্চে বসে তাদের বই মানে লঞ্চিং করে। অ্যান্ড সিন্স উই হ্যাভ এ পাবলিকেশন লাইসেন্স, আমরা ওগুলা পাবলিশ করি, রাইট, অ্যাজ একদম একদম প্রপার বুক। এবং ওইখানে যখন হয় আর অন্যান্য বাচ্চারা এসে অটোগ্রাফ নেয়, মানে দে ফিল মোর কনফিডেন্ট যে ওয়াও, লাইক, অ্যান্ড ইট ডাজন্ট এন্ড দেয়ার। আমরা তারপরে দুরন্ত টিভির সাথে উই হ্যাভ এ পার্টনারশিপ। তারা কি করে এই বাচ্চাদের এই গল্পগুলোকে নিয়ে দে অ্যানিমেটেড, একদম স্টোরি স্ক্রিপ্টিং টিপ্টিং করে, এবং তখন এই গল্পগুলো আরো মিলিয়ন্স অফ বাচ্চারা দেখে ওকে, যখন এটা টিভিতেই আর হয়। সো নাও দেন ইউ ইমাজিন যে অনেক বাচ্চারা দেখতেছে, আরে আমার মতো ছোট বাচ্চা 5-6 বছর বয়স, সে একটা গল্প লিখছে, সেটা আবার দুরন্ত টিভিতে ইয়ার হচ্ছে। দে অলসো ফিল ইন্সপায়ার্ড, রাইট? কারণ অ্যাজ এ কোম্পানি আমি কিন্তু সবাইকে হয়তো আমার কোর্স করাইতে পারবো না, বাট শিওর আই ক্যান ইন্সপায়ার এ লট অফ কিডস, রাইট? লাইক দ্যাটস হোয়াট কিডস টাইম ইজ ডুইং, ইজ হেল্পিং এ লট অফ কিডস থ্রু ডিফারেন্ট কাইন্ডস অফ কোর্সেস অ্যান্ড অলসো ইন্সপায়ারিং এ লট অফ আদার কিডস। এবং ফাইনাল যে ব্র্যান্ডটা, দুইটা ব্র্যান্ডের কথা বলছি, গুফি অ্যান্ড দেন কিডস টাইম, রাইট? এই দুইটা হচ্ছে বাচ্চারা হচ্ছে ইউজার। আচ্ছা, যেহেতু আমরা ছোট বাচ্চাদের কথা বলতেছি, এদের লাইফে সবচেয়ে বেশি ইম্প্যাক্ট ফেলে দুইটা গ্রুপ, একটা হচ্ছে তাদের প্যারেন্টসরা আর একটা হচ্ছে তাদের টিচাররা, ওকে, রাইট? সো আমি যখন লাইট অফ হোপে কাজ শুরু করছি, আমি প্রথমেই বুঝছি যে বাংলাদেশের প্যারেন্টস সবাই দিচ্ছে জিপিএ 5, মার্কস, রেজাল্ট, এগুলোর পেছনে অস্থির, হ্যাঁ। রাইট, সো ওর মাথায় এখনো কিন্তু এই ক্রিয়েটিভিটি, প্রবলেম সলভিং শেখাইতে হবে এটা নাই। খুবই অল্প হয়তো কিছু প্যারেন্টস আছে। সো তার মানে আমি যদি একটা বড় প্যারেন্টস গ্রুপকে ইন্সপায়ার না করতে পারি, অ্যাওয়ার এডুকেট না করতে পারি, আমার প্রোডাক্ট বিক্রি হবে না। স্বাভাবিক। সো আই স্টার্টেড টু ওয়ার্ক অন দ্যাট, অফারিং ডিফারেন্ট টাইপস অফ কোর্সেস ফর প্যারেন্টস, হ্যাঁ, এই জিনিসগুলো করে অ্যাওয়ারনেস, বিভিন্ন ধরনের কন্টেন্ট আমরা তৈরি করতে রাখলাম প্যারেন্টসদেরকে, যে দেখেন দিস ইজ হোয়াটস গোনা হ্যাপেন, এবং আপনি এখন যদি এই বিষয়গুলোর পেছনে চিন্তা না করেন, ইনভেস্ট না করেন, তাহলে এই ফিউচারটা আপনার বাচ্চার জন্য ওয়েট করতেছে। সো প্যারেন্টসদেরকে এইভাবে মোটিভেট করা শুরু করলাম। পাশাপাশি বাংলাদেশে মানে 1 লাখ প্রাইমারি স্কুল আছে, যেখানে ওই যে 3 কোটি বাচ্চা পড়ে, সেখানে 10 লাখ টিচার পড়ায়। সো যতদিন না পর্যন্ত এই 10 লাখ টিচার তারা এইটাতে সোল্ড আউট না হবে যে আমাকে আসলে এই বাংলা, অঙ্ক, ইংরেজি, কেমিস্ট্রি, ম্যাথের পাশাপাশি এই স্কিলগুলো দিয়ে দিতে হবে আমার স্টুডেন্টদেরকে, ততদিন পর্যন্ত মানে দ্য সিস্টেম ইজ নট গোনা চেঞ্জ, রাইট? রাইট, সো তখন আমরা টিচারদের জন্য উই স্টার্টেড টু প্রোভাইড ডিফারেন্ট কাইন্ডস অফ ট্রেনিং। সো উই ক্রিয়েটেড এ ব্র্যান্ড কল টিচার্স টাইম। কিডস টাইম যেমন টিচার্স টাইম, যেখানে আমরা প্যারেন্টস এবং টিচারদের জন্য বিভিন্ন ধরনের কোর্সেস অফার করি। সো গত 6-7 বছরে আমরা এখন পর্যন্ত 3 লাখ বাচ্চা আমাদের প্রোডাক্ট ইউজ করতেছে। প্রায় 20,000 টিচারকে আমরা ট্রেনিং করাইছি। 1 লাখ প্যারেন্টস আমাদের বিভিন্ন প্যারেন্টিং কোর্সেস করছে। আমাদের কিডস টাইম থেকে 4,000-এর বেশি বাচ্চা গ্র্যাজুয়েট করছে। আমরা যখন কাজটা শুরু করছি, প্রথম থেকে আমরা জানতাম যে বাংলাদেশের একটা বড় সেকশন আসলে এই জিনিসগুলো এফোর্ড করতে পারবে না, ট্রু, রাইট? ট্রু। সো উই স্টার্টেড টু ইমপ্লিমেন্ট এ রবিনহুড মডেল, মানে হচ্ছে বড় লোকরা চার্জ করো আর আন্ডার প্রিভিলেজ বা গরিব যারা আছে তাদেরকে জিনিসপত্র ফ্রিতে দাও। ওকে, সো আমরা সোফার এখন পর্যন্ত 600-র উপরে স্কুলে লাইব্রেরি করে দিয়েছি। আমাদের এই যে এই প্রোডাক্ট বিক্রির টাকা দিয়ে একটা লাভের অংশ দিয়ে বিভিন্ন মানুষ এখানে কন্ট্রিবিউট করছে, যেখানে 2.5 লাখ বাচ্চা এই গল্পের বইগুলো পড়ার সুযোগ পাচ্ছে। সো সো দ্যাটস দ্য হোল স্টোরি ওয়ার উই আর নাও টুডে। আমরা হচ্ছে একদম গুফির একটু করে যাব। সো ধরেন গুফি, বাট আপনি গুফির পার্সপেক্টিভে অ্যান্সার দেন, বাট আমার কোয়েশ্চেনটা এরকম যে ভাই ধরেন আমি এখন বিজনেস করতে চাই, আমি এখন ধরেন আমার চাকরির মাত্র শুরুর দিকে 3-4 বছর, ধরেন আমার হাতে কিছু টাকা আছে, এখন হচ্ছে আমার কাছে মনে হলো যে আমি একটা প্রবলেমও অ্যাড্রেস করতে পারছি। সো একটা ব্র্যান্ড আসলে দাঁড় করানো, এই ব্যাপারটা বাংলাদেশের মার্কেটে কারেন্ট সিনারিওতে প্রসেসগুলো কি, মানে কিভাবে আপনি আসলে একটা ব্র্যান্ডকে দাঁড় করাবেন, যে জিনিসটা আসলে নাই, কেউ দেখে নাই, কিন্তু সেখান থেকে মানে 3 ইয়ার থেকে একটা ব্র্যান্ড চলে আসলো, এটা কিভাবে প্রসেসটা? আচ্ছা, সো ফর দ্য নেক্সট ফিউ মিনিটস আমি আসলে যেটা আলাপ করবো সেটা হইতেছে হাউ ইউ ক্যান বিল্ড এ B2C ব্র্যান্ড সিটিং ইন বাংলাদেশ। সেটা বাংলাদেশের মার্কেটের জন্য হইতে পারে, আবার গ্লোবাল মার্কেটের জন্য হইতে পারে। কারেন্ট সিনারিওতে বসে ইফ সামওয়ান ইজ থিঙ্কিং অ্যাবাউট বিল্ডিং এ ব্র্যান্ড, দে ক্যান টেক এ লট অফ লার্নিং ফ্রম দ্য স্ট্র্যাটেজি দ্যাট উই ইমপ্লিমেন্টেড মানে গুফিতে আর কি, গুফির ব্র্যান্ড বিল্ডিংটাতে। আচ্ছা,
সো প্রথম যে বিষয়টা ছিল যে আমি এমন একটা প্রবলেম সলভ করাতে বসছি যেটার কোনো ডিমান্ডই নাই, প্যারেন্টস সব জিপিএ 5-এর পেছনে লাগছে, এই ক্রিয়েটিভিটি শেখানোর ধান্দাতেই নাই। বাট দেয়ার ইজ 1% প্যারেন্টস হুম যারা একটু দেশ বিদেশ ঘুরছে, হুম যারা একটু খোঁজ খবর রাখে, দে আন্ডারস্ট্যান্ড যে এই জিনিসটা দরকার। আমার প্রথম টার্গেট গ্রুপ ছিল এইটা। ওকে সো আমার প্রথম টার্গেট গ্রুপ হচ্ছে 3 কোটি বাচ্চা না, 1% অফ দ্যাট 3 কোটি মানে হইতেছে কত, 3 লাখ। আমার ছিল এই 3 লাখ প্যারেন্টস, মানে 3 লাখ বাচ্চা, 2 লাখ প্যারেন্টস আছে। হাউ ক্যান আই গেট টু দ্যাট 2 লাখ প্যারেন্টস? আচ্ছা, এখন এই 2 লাখ প্যারেন্টসের কি, তার পকেটে টাকা আছে, হুম তার অ্যাওয়ারনেস আছে, সে দেশ বিদেশ ঘুরে ডিফারেন্ট টাইপ অফ প্রোডাক্ট দেখছে, সে হয়তো বাংলাদেশে বসে বিদেশি প্রোডাক্ট যেগুলো আসে বাচ্চাদের সেগুলোও কেনে। হুম সো তার মানে আমি এই অডিয়েন্স গ্রুপের জন্য যদি একটা প্রোডাক্ট বিল্ড করতে চাই, তাহলে বা একটা ব্র্যান্ড বিল্ড করতে চাই, আমাকে ফার্স্টেই বুঝতে হবে যে আমি কার জন্য প্রোডাক্ট বানাচ্ছি। এবং আমি আমার এক্সপিরিয়েন্স থেকে, এবং যেহেতু আমি একটু পড়াশোনা করি, ঘাটাঘাটি করি এই জিনিসগুলো, আমি বুঝছি বাংলাদেশে বা গ্লোবালি there are only two approach to build a brand. একটা হইতেছে either you can think about building like Apple অথবা প্রাণ RFL, রাইট বাট এটা খুব ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজি ভাই। তুমি কি প্রাণ বানাইতে চাইতেছো না অ্যাপেল বানাইতে চাইতেছো? একবার অ্যাপেল যদি বানাইতে চাও, তারপরে অ্যাপেলের ওই 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 কোয়ালিটি জিনিস চলতেছে না, তারপরে তুমি ডিসকাউন্ট দিয়ে কমাই দিয়ে ওটা প্রাণের লেভেলে নামায় আনলে শেষ, ব্র্যান্ডও হবে না, কিচ্ছু হবে না, প্রোডাক্টও বিক্রি হবে না। সো আমি প্রথমেই ডিসাইড করছি আই ওয়ান্ট টু বিল্ড অ্যাপেল ফর কিডস টয়েস, লেটস সে বুকস। আই ওয়ান্ট টু বিল্ড টেসলা ফর লাইক, মানে ওই ওই ধরনের ব্র্যান্ড এবং তার মানে হচ্ছে যখন আমি ম্যানুফ্যাকচারিং যাব, প্রোডাকশনে যাব, কন্টেন্টে আর ঢুকছি না, কী ধরনের কন্টেন্ট হবে ওগুলো তো মানে ডেফিনেটলি অনেক ভালো হইতে হবে, কারণ যারা ইউজ করবে তাদের বাচ্চাদের জন্য বা বাচ্চারা নিজেরাও, দে হ্যাভ অ্যাক্সেস টু অল দিস ওয়ান্ডারফুল প্রোডাক্টস দ্যাট ইজ কামিং ফ্রম অল দ্য গ্লোবাল মার্কেট ইন বাংলাদেশ। সো এখন প্রোডাকশন কোয়ালিটি, আউটলুক, লুক অ্যান্ড ফিল অ্যান্ড দ্য প্রাইস পয়েন্ট, এভরিথিং শুড বি সাচ বিউটিফুলি অ্যালাইন্ড যে এটা যেন এই গ্রুপটা মনে করে ও আমি বাইরে থেকে যেটা আসছে সেটার দাম 700 টাকা, কিন্তু এটার দাম 500 টাকা, ভ্যালু ফর মানি আছে, কোয়ালিটি সেম, ওইটা ইংরেজিতে, এইটা হয়তো বাংলাতে, বা এইটাতে আমি ওইটা শেখাই কিন্তু এইখানে এই জিনিসটা শেখানো হয়েছে যেটা আমি মনে করি ইম্পর্টেন্ট আমার বাচ্চারা শেখানোর জন্য, আই উইল বাই ইট। ওকে সো দ্যাটস হাউ দ্য প্রাইসিং এবং ব্র্যান্ড এই জিনিসটা থিঙ্কিং প্রসেস আর কি, বিফোর ইউ ইভেন মেক এ সিঙ্গেল প্রোডাক্ট। ওকে এই থিঙ্কিং প্রসেসগুলো কিন্তু আগে হয়ে যাচ্ছে। হুম হুম আচ্ছা, দেন কামস যে আমি যদি ফিজিক্যাল প্রোডাক্ট বানাইতে চাই তাহলে আমার আসলে ম্যানুফ্যাকচারিংয়ে ঢুকতে হবে। এবং ইফ ইউ ক্যান রিকল, টেসলা ফার্স্টে নামাইছে রোডস্টার, হুম হ্যাঁ, হাই এন্ড ইলেকট্রিক কার, একটার দাম হইতেছে $1.5 লাখ। কয়জন মানুষ কিনতে পারবে, কয়জন মানুষ এফোর্ড করতে পারবে? রাইট কিন্তু সেটা কেন করছে? কারণ তাকে ওই ম্যানুফ্যাকচারিং মাসলটা তৈরি করতে হবে প্রথমে, এবং প্রথমে তো সে লসে বেচবে না, তার মানে তার প্রোডাকশন কস্ট এত হাই হচ্ছে বিকজ দ্য ভলিউম কম, তার মানে তাকে মার্কেটে ওইটাই বেচতে হবে, ওই প্রাইসে বেচতে হবে। একবার সে যদি এই প্রাইসে বিক্রি করে ফেলে এবং তার সেট আপ দাঁড়ায় যায়, এরপরে উইথ ভলিউম হি ক্যান রিডিউস দ্য প্রাইস, অ্যান্ড দ্যাট হ্যাজ বিন দ্য স্ট্র্যাটেজি অফ টেসলা। টেসলা এখন পাওয়া যায় $40,000, $30,000, রাইট? লাইক নাও ইউ ক্যান সি দ্য ড্রপ from 150 to 40,000 over a period of 10 years, right? ব্র্যান্ড ভ্যালু কি কমছে? একটা বিন্দু কমে নাই। সো তার মানে প্রাইস পয়েন্ট কমায় ফেলাইলেই যে ব্র্যান্ড ভ্যালু কমে যাবে তাও না। সো আই হ্যাভ লার্নড অল অফ দিস থিংস ফ্রম দিস মানে বিগ জায়ান্টস হু হ্যাভ বিল্ড ইন্টারেস্টিং প্রোডাক্টস, এবং সেইগুলো আমি আস্তে আস্তে আসলে এখানে ইমপ্লিমেন্ট করছি। আমি একটা স্পেসিফিক এক্সাম্পল দিই, এখানে তো বেশ কিছু প্রোডাক্ট আছে। সো আমরা প্রথমে কিন্তু বই দিয়ে শুরু করছি বাংলাদেশের মার্কেটে, যখন উই স্টার্টেড উইথ বুকস। আচ্ছা, হ্যাঁ। সো লেটস সে আমরা বাংলাদেশে আমরা যখন প্রথম 2019-এ বই বের করা শুরু করলাম, সারা পৃথিবীতে কেউ 5টা বইয়ের সেট একসাথে একটা প্রোডাক্ট হিসাবে বেচে না, সারা পৃথিবীতে। আমরা যখন শুরু করছিলাম, উই নেভার সেল সিঙ্গেল বুক। 2টা কারণ। একটা হচ্ছে আমাদের বইগুলো সবসময় আসে একটা থিমে, এটা হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে। ওকে রিসার্চ বলে তুমি যদি কোনো একটা বাচ্চাকে একটা জিনিস শেখাইতে চাও, অ্যাটলিস্ট তোমাকে 5 বার বলতে হবে, 5 ভাবে, 5টা ওয়েতে। সো তার মানে আমি ইমোশনাল ইন্টেলিজেন্স শেখাইতে চাচ্ছি,
তাহলে অন্তত 5টা ডিফারেন্ট গল্প দিয়ে 5টা ডিফারেন্ট ওয়েতে আসলে শেখাইলে বাচ্চার ভিতরে এটা মানে শিক্ষাটা থাকবে। ডেফিনেটলি। অ্যান্ড হেন্স 5 বুক ইন এ সিরিজ। বিজনেস ওয়াইজ একটা বই 150 টাকার বেচা কয় টাকা থাকে, আর কে কি লাভ করবে, আমি কত টাকা লাভ করব, রিটেলার বেচতেছে ওই কয় টাকা লাভ করবে। আর বাংলাদেশি মার্কেটে আর একটা কি আছে, বইয়ের গায়ের মূল্য 200 টাকা আর 20% ডিসকাউন্ট, এই যে একটা কালচার। আমি বলছি যে আমি বইকে প্রোডাক্টিফাই করে ফেলবো। মানুষ যখন হরলিক্স কিনতে যায় কয় যে হরলিক্সের গায়ের দাম 500 টাকা, আমার 20% ডিসকাউন্ট দেন না, তো বুক ইজ এ প্রোডাক্ট, রাইট। ইট লুকস লাইক এ প্রোডাক্ট। তার মানে আমি যদি এরকম একটা সুন্দর প্যাকেজিং করে এইটার ভিতরে 5টা বই ঢুকাই, এইখানে কিউআর কোড দিয়ে এটি এমনভাবে এটারে দেখাই, এবং এটার চেহারা এমন এবং এমন জায়গায় আমাকে পজিশনিং করতে হবে, লাইক ইউনিমার্ট আর রাইট, লাইক আমি কোন জায়গায় বেচতেছি আমার ব্র্যান্ডের মাল, এটাও খুব ইম্পর্টেন্ট। ডেফিনেটলি। এই বই যদি আমি বাংলা বাজারে বেচতে যাই তাইলে তো হবে না। এক্স্যাক্টলি। সো তার মানে ব্র্যান্ড বিল্ড করার জন্য আমার প্রোডাক্টটা কোথায় পাওয়া যাচ্ছে এটাও ভেরি ইম্পর্টেন্ট। মানে আপনার টার্গেট মার্কেটটা আসলে কোথায় যায়, কোথায় এই যায়, জায়গাটা হ্যাঁ, important. এই জায়গাটা ইম্পর্টেন্ট, রাইট। এবং প্রোডাক্টিফাই করে এমনভাবে করে যেন কোনো কেউ সাহস না পায় যে আমাকে 20% ডিসকাউন্ট। সো উই স্টার্টেড উইথ বুকস, যেটা খুবই ফ্র্যাগমেন্টেড একটা মার্কেট, দেয়ার ইজ নো ব্র্যান্ড অ্যারাউন্ড বুকস। কিন্তু বইটা কেন ভালো, কারণ বইয়ে আমরা গল্প বানাচ্ছি কিছু, তাই না? অ্যান্ড স্টোরিজ আর দ্য পিলার কন্টেন্টস, কারণ এই স্টোরি থেকেই তারপরে অ্যানিমেশন হয়েছে, অ্যানিমেশন হয়ে দুরন্ত টিভিতে গেছে, এই স্টোরি থেকে অডিও বুক হয়েছে, অডিও প্ল্যাটফর্মে গেছে। সো তার মানে আমি একবার যখন গল্প বানায় ফেলছি ক্যারেক্টার দিয়ে, তার মানে নাও ইট ক্যান গো ইন টু ডিফারেন্ট মিডিয়াম, অ্যান্ড দেন আই ক্যান রিচ আউট টু মোর কিডস। যত বাচ্চা দেখবে তত এটা বেশি বিক্রি হবে। রাইট। সো দ্যাট ইজ দ্য রিজন, কারণ আই কুড স্টার্ট উইথ ডিফারেন্ট কাইন্ড অফ প্রোডাক্টস। কিন্তু বইটা কেন, কারণ আমরা নিজেরা গল্প লিখতে পছন্দ করি বা বলতে পছন্দ করি, এগুলো আমরা করছি ছোটোবেলা থেকে। সো এই জন্য আমার কাছে ন্যাচারালি মনে হয়েছে আই শুড স্টার্ট উইথ লাইক বুকস অ্যান্ড স্টোরি বুকস। অ্যান্ড স্টোরি বুক বানাইলে ইনস্ট্যান্টলি বেচা কিছু পাওয়া যায় টাকা, অ্যান্ড দেন আই ক্যান রিইনভেস্ট ইন্টু মেকিং নিউ। সো আন্ডারস্ট্যান্ডিং ওয়েন ইউ আর বিল্ডিং এ ব্র্যান্ড, কারণ ব্র্যান্ড মানে তো একটা প্রোডাক্ট না, রাইট? আন্ডারস্ট্যান্ডিং কোন প্রোডাক্টটা দিয়ে মার্কেটে লঞ্চ করবো, এইটাও ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং সেটা হচ্ছে মার্কেটের রিয়েলিটি, আমি কি পারি, এবং আমি এই মার্কেটে যে প্রোডাক্টগুলো দিয়ে লঞ্চ করবো নতুন, মানে প্রথম যে আমার 4-5টা প্রোডাক্ট হবে, সেই 4-5টা প্রোডাক্ট মার্কেটের অন্য সব প্রোডাক্ট থেকে একটু ভিন্ন হইতে হবে, ডিফারেন্ট হইতে হবে, ইনোভেটিভ হইতে হবে, তাহলে মানুষের চোখে পড়বে, মানুষ নিবে। সো এই ছিল মানে গল্পের মানে বইয়ের ব্র্যান্ড বিল্ড করার ক্ষেত্রে গুফি বুকস যখন আমরা করলাম। যখন আমরা টয়ে ঢুকতে গেলাম, আমরা বললাম যে আচ্ছা টয়ের কাহিনী কি বাংলাদেশে। বাংলাদেশের টয় মার্কেট হচ্ছে যে 12,000 কোটি টাকা, মানে 12,000 কোটি টাকার পার্সপেক্টিভটা বুঝি আগে কি। বাংলাদেশের স্মার্টফোনের মার্কেট হইতেছে 10,000 কোটি টাকার। তার মানে স্মার্টফোনের মার্কেটের চেয়ে খেলনার মার্কেট বড়। এখন এই স্মার্টফোনে 10,000 কোটি টাকার মার্কেট নিয়ে মারামারি করতেছে কতগুলো বড় বড় জায়ান্ট ব্র্যান্ড গ্লোবাল, কত হাজার হাজার টাকা এখানে মার্কেটিং এসে কত কিছু করা হচ্ছে। 12,000 কোটি টাকার টয় মার্কেট বাংলাদেশে, একটা ব্র্যান্ডের নাম বলো তো, টয় ব্র্যান্ড বাংলাদেশে নাই। তার মানে হচ্ছে এই 10-12 হাজার কোটি টাকার মার্কেটে একটা ব্র্যান্ড যদি বিল্ড করা যায়, আমি যদি সেই মার্কেটের 1% শেয়ারও নেই, স্টিল 100 কোটি টাকা, রাইট? দেন আমি বলছি ওকে আই হ্যাভ টু গেট ইন টু টয়, লার্নিং টয় বা টয়। আচ্ছা, দেন প্রশ্ন হচ্ছে টয় আমি বানাবো, আমাকে ম্যানুফ্যাকচার করতে হবে। দুইটা ওয়ে আছে, আমি বাংলাদেশে বানাবো না চায়না থেকে বানাই না বাংলাদেশে বেচবো। আমি ডিসাইড করছি আমাকে যেহেতু মার্কেটে যখন আমি ঢুকবো আমাকে একটু ডিফারেন্ট ওয়েতে ঢুকতে হবে, এবং আমার যে টিজি গ্রুপটা তার জন্য রেলেভেন্ট হবে এই ধরনের ওয়েতে ঢুকতে হবে। আই হ্যাভ টেকেন ফিউ কনশাস ডিসিশন। আমি বলছি আমি মার্কেটে লঞ্চ করব হ্যান্ডমেড, ইকো ফ্রেন্ডলি এবং সেফ টয়েস দিয়ে। ওকে। এবং সেই টয়ের ক্যাটাগরিগুলো এমন হইতে হবে, দ্য প্রোডাকশনটা এমন যেন চায়না এই সেগমেন্টে আমাকে প্রাইস পয়েন্টে বিট না করতে পারে। মানে হইতেছে আমি বাংলাদেশে বৈশা চায়নার চেয়ে চিপে কোন খেলনাটা বানাইতে পারি সেটাই আমি বানাবো। কারণ না হইলে আমি এমন একটা খেলনা নামাইলাম আরেকজন চায়না থেকে বানাই না ছেড়ে দিল। এবং সেই জায়গা থেকে আমি এই যে দুইটা খেলনা এখানে আছে আমি দেখাই, এইটা হচ্ছে ক্রচেট টয় বলে এটাকে, ক্রচেট। ওই যে মানে ছোটবেলায় দাদিরা এরকম বুনে বুনে ইয়া বানাইতো না, হাত মোজা উলের। সো এটা কিন্তু উল দিয়ে মানে সুতা দিয়ে বানানো। এটা গ্লোবালি এটাকে বলা হয় ক্রচেট টয়। এবং এইটা
একদম মানে ছোট বাচ্চা, লাইক 5-6 মাসের বাচ্চা ওই মুখে দিয়ে চাটলে চুটলে মানে ওই ধরনের কোনো সমস্যা নাই আর কি, কমপ্লিটলি সেফ। মানে মানে এটা ইজিলি ধুয়ে পরিষ্কার করে ধুয়ে বাচ্চার পরীক্ষা কাছে না, দিয়ে আর দেওয়া যায়। কেমিক্যাল নাই কোনো, কেমিক্যাল মানে আজও ফ্রি আর কি, মানে এই কালারিং গুলো। এবং সারা পৃথিবীতে আজ পর্যন্ত কোনো মেশিন বাইর হয় নাই যেটা এটা অটোমেট করতে পারবে, তার মানে এটা হাতেই বানাইতে হবে। এবং ভিয়েতনাম মানে প্রতি বছর $1 বিলিয়ন ক্রচেট এক্সপোর্ট করে। তো ভিয়েতনাম যদি পারে, আমরা গার্মেন্টসে আসছি মানে মানে সেকেন্ড লার্জেস্ট, এবং আমাদের গ্রামের মহিলাদের এই স্কিলটা আছে, এবং চাইনিজরা জীবনেও এটা আমার চেয়ে চিপে বাংলাদেশে আনতে পারবে না, কারণ Labor cost লেবার কস্টে সেক্ষেত্রে পোষাবে না। right. তো আমি বলছি ফাইন, তাহলে এইটা দিয়ে আমি লঞ্চ করি। কারণ এক হচ্ছে যে আমার অডিয়েন্স গ্রুপ তারা বিদেশ টিদেশ যায়, তারা দেখে এটা, এবং যেহেতু আমি প্রথম থেকে গ্লোবাল ব্র্যান্ড বিল্ড করতেছি, তার মানে আমাকে ম্যানুফ্যাকচারিং যখন আমি বাংলাদেশে করতেছি, আমার ম্যানুফ্যাকচারিং প্রোডাকশন কোয়ালিটি এবং কস্ট শুড বি লেস দেন এনিবডি এলস ইন দ্য ওয়ার্ল্ড, সো দ্যাট আই ক্যান এক্সপোর্ট ইট টু দ্য গ্লোবাল মার্কেট। সো এটা যেমন একটা উদাহরণ যে কেন আমি এই ক্রচেট টয়ে ঢুকলাম। সেম এই যে একটা হ্যান্ড পাপেট, এটাও কিন্তু খুব হ্যাঁ হেভি মজার জিনিস, বাচ্চারা হেভি পছন্দ করে। হ্যালো, কেমন আছো তোমরা সবাই যারা দেখছো আজকের পডকাস্টটা? মজা লাগছে? সো বাচ্চারা স্টোরি টেলিং করে, করে, মানে এই জন্য প্রচুর অ্যাক্টিভিটি করা যায়। এটা যখন আমরা প্রথম বানাইছি, আমার যে ভেন্ডর ছিল সে একটা বানাইতে দেখা যায় $300 খরচ করতেছে, $300 লাগতেছে, কারণ সে সব হ্যান্ডমেড, তো সব কিছু হাতে কেটে 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 বানাচ্ছে। আমি বলছি যে এমনি তো এটা মানে ব্যবসা করা যাবে না, তার মানে এইটার কস্টকে সিগনিফিকেন্টলি কমায় আনতে হবে। কী করা যাবে? আমেরিকানরা এই যে ডিস্ট্রিবিউশন অফ লেবার বলে একটা কাজ করে গাড়ি অনেক চিপ বানায় ফেলাইছিল 100 বছর আগে। তাহলে আমি বলছি ঠিক আছে, লেটস অ্যাপ্লাই ডিস্ট্রিবিউশন অফ লেবার ফর মেকিং দিস। কারণ আমার যে ভেন্ডর প্রথমে বানাচ্ছিল তারই হচ্ছে এটা খুব শৈল্পিক একটা ব্যাপার, একজন শিল্পী এটা বানাচ্ছে, তাকে অনেক সময় দিতে হবে। হ্যাঁ, সো মানে তার মানে আমার এদিকে মার্কেটের ডিমান্ড হয়েছে, মার্কেটে আমার প্রোডাক্ট দিতে পারতেছি না, আর মানে মানে শৈল্পিকতা দেখাইতে দেখাইতে আমার প্রোডাক্ট আসতেছে না। আমি বললাম যে আচ্ছা, এটা পুরাটা ছিললাম, কাটলাম, কি কি পার্টস আছে বাইর করলাম, তারপর আমি বললাম যে আচ্ছা, এটা কি আসলেই শৈল্পিক জিনিস নাকি এটাকে নন শিল্পী আমাদের মতো তারাও পারবে। আমি কি করলাম, এই সব কিছু ম্যাটেরিয়াল না, আমার পুরো অফিসের 20 জন অ্যাকাউন্টেন্ট থেকে শুরু করে সবাইরে নিয়ে হাফ বেলা আমি বললাম যে লেটস মেক দ্য পাপেটস। এবং তখন কি করলাম, যে কান কাটে সে খালি কানই কাটছে, কান কাটছে আর দিছে, যে চোখ এটা। সো ডিস্ট্রিবিউশন অফ লেবার করে আমি দেখলাম যে খুব সুন্দর হাফ বেলার মধ্যে 150 পাপেট বানায় ফেলাইছি আমরা 20 জন মিলা, যেটার মানে কস্ট হয়ে মানে লাইক বেচা আমি ধরো যে প্রায় $75,000 কামাইতে পারি। সো তার মানে আমি যেটা বুঝতে পারলাম এই টেস্টিংটা করে, মানে বিকজ ওয়েন উই আর ম্যানুফ্যাকচারিং থিংস, আমাদের দেশে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটিটা কিন্তু ভালো না, তার মানে অনেক টেস্টিং ট্রায়াল করতে হয়। আমি এই এক্সাম্পলটা দিচ্ছি জাস্ট ফর আদার পিপল টু আন্ডারস্ট্যান্ড যে হাউ ইউ ক্যান অ্যাকচুয়ালি টেস্ট উইথ ডিফারেন্ট হাইপোথিসিস। কারণ ম্যানুফ্যাকচারাররা বলবে যে না ভাই এটা হবে না, ওইটা হবে না, আর কি মানে আইদার ইউ ট্রাস্ট দেম অথবা ইউ ট্রাই ইট ইউর সেলফ টু ফাইন্ড আউট। তো আমি দেখলাম ও আচ্ছা ফাইন, তার মানে এটা যে কেউ বানাইতে পারে, এটা চারুকলা থেকে পড়ে আসা কোনো মানুষ তাকেই বানাইতে হবে, নট নেসেসারি। এইটা যখন আমি বুঝে ফেললাম, বললাম ফাইন, লেটস অ্যাপ্লাই আরং মডেল। আরং যেমন বিভিন্ন জায়গায় গ্রামের মহিলাদেরকে ট্রেন করাইছে এবং তাদেরকে দিয়ে পুরো জিনিস বানায় আনছে। আমি যেহেতু আবার ব্র্যাকেট ছিলাম, আই হ্যাভ সিন ইট ভেরি ক্লোজলি, বললাম গ্রেট। দেন আই স্টার্টেড টু ক্রিয়েট সাম উইমেন গ্রুপস, 30 জন 40 জনে, তাদেরকে ট্রেন করলাম। এইখান থেকে কিছু জিনিস সেমি মানে কাটা আগেই কাইটা মেশিনে কাইটা পার্টসগুলো পাঠায় দিলাম, ওরা জাস্ট অ্যাসেম্বল করে পাঠায় দেয়, আমি প্যাকেজিং করি। আমার আগের চেয়ে 1/3 কস্টে আমি এখন প্রোডাকশন করি, অ্যান্ড মার্জিন ইজ ম্যাসিভ। এটা শুনে এখন আবার প্যারেন্টসরা হয়তো ডিসকাউন্ট চাইতে পারে, বাট দিস ইজ দ্য মানে এই প্রোডাক্টটা আমাদের সবচেয়ে হাই মার্জিন প্রোডাক্ট, এবং ফলে কি হয়, আমি রিটেলারকে অনেক হাই মার্জিন দিতে পারি, তারাও খুব খুশি, কারণ তারা একটা বেচলে অনেক টাকা লাভ পায়, রাইট? সো এই যে এতক্ষণ যে গল্পগুলো বললাম, এখানে বেশ কয়েকটা জিনিস আমি কিন্তু কভার করছি, রাইট? একটা হচ্ছে ব্র্যান্ড, মানে আমি কার কাছে বেচতেছি, তাকে মানে কি করবো, সেটা একটা ইম্পর্টেন্ট জিনিস, আইডেন্টিফাইং টু হুম আই এম সেলিং। দ্বিতীয় হচ্ছে যে যখন আমি ম্যানুফ্যাকচারার, ব্র্যান্ড মানে হইতেছে সবাই আসলে নিজে ম্যানুফ্যাকচার করে, তারপরে ডিস্ট্রিবিউশন ডিফারেন্ট ওয়েতে হয়। সো ইফ আই এম রেসপন্সিবল ফর ম্যানুফ্যাকচারিং, আই হ্যাভ টু মেক শিওর 2 থিংস। একটা হচ্ছে দ্য কোয়ালিটি অফ দ্য প্রোডাকশন, অ্যান্ড দ্বিতীয় হচ্ছে দ্য কস্ট অফ দ্য প্রোডাকশন, রাইট? হাউ ক্যান আই মিনিমাইজ দ্যাট? সো
if you are thinking about building a B2C brand in every any segment, you have to crack these things. আমি তো জীবনে টয় কেমনে বানাই জানি না, রাইট? বাট আই ট্রাই, মানে আমি বাচ্চাদেরকে প্রবলেম সলভিং শেখাচ্ছি যেমন, তেমনি ভাবে আই এম ট্রাইং টু সলভ মাই ওন প্রবলেমস, রাইট? যে হাউ ক্যান আই মেক ইট চিপার, হাউ ক্যান আই মেক ইট মোর মানে কোয়ালিটিফুল, এবং পাশাপাশি অ্যাসপাইরেশনাল ভ্যালু তৈরি করা। কারণ আদারওয়াইজ কেন কিনবে? বাচ্চাদের প্রোডাক্টটা খুব ট্রিকি কেন? যে কোনো একটা প্রোডাক্ট বাচ্চাদের কাছে বিক্রি হওয়ার জন্য দুইটা গ্রুপকে কনভিন্স করতে হয়। একমাত্র প্রোডাক্ট পৃথিবীর যেখানে দুইটা গ্রুপকে কনভিন্স করতে হয়। বাচ্চার ভালো লাগতে হয়, বাচ্চা পছন্দ করতে হয়, আর বাপ মায়ের প্রাইসটা দেখা এবং এইটা মানে ভালো হবে কিনা, এটা লার্নিং ভ্যালু কেমন, এইগুলো দেখা দুই পক্ষ যখন রাজি, ক্যা কারেগা কাজী, মানে একমাত্র মানে বাচ্চাদের প্রোডাক্টেই হয়, অন্য কোনো প্রোডাক্টে কিন্তু এটা হয় না। সো দ্যাটস ওয়াই ডেভেলপিং কিডস ব্র্যান্ড অ্যান্ড কিডস প্রোডাক্ট ইজ অলসো ভেরি ডিফিকাল্ট, এই কারণে আর কি। হ্যাঁ, বাট এই তো বাট মানে ইন্টারেস্টিংলি উই হ্যাভ অ্যাপ্লাইড অল অফ দিস ডিফারেন্ট থিংস অ্যান্ড গ্র্যাজুয়ালি আস্তে আস্তে বাচ্চাদের ভেতরে ওই ভালোবাসাটা জন্মাইছে। সেইখানে মার্কেটিংয়ের একটা ছোট্ট টিপস দিয়ে দিই যে আমরা কিভাবে ক্যারেক্টারগুলো অনেক পপুলার করলাম বাচ্চাদের ভেতরে। আমাদের প্রথম দিকে ক্যারেক্টারগুলো যখন জাস্ট আঁকা হয়েছে, খালি নাম দেওয়া হয়েছে আর আঁকা হয়েছে, তেমন কোনো গল্পের বই তৈরি হয় না ওদেরকে নিয়ে। আমরা যখনই প্যারেন্টসরা বা বাচ্চারা কিছু একটা প্রোডাক্ট কিন্তু আমরা স্টিকার দিয়ে দিতাম। আমরা ছোটবেলায় স্টিকার, সবাই আমরা কিন্তু স্টিকার জেনারেশন, রাইট? লাইক ওয়াসিম আকরামের স্টিকার থেকে শুরু করে, প্লেয়ারদের স্টিকার থেকে শুরু করে, রেসলারদের স্টিকার, হেন জিনিস নাই যে ইয়া করছে, এবং ঈদের সময় যে রাইট? হ্যাঁ, তো আমাদের মনে মানে আমরা ভাবি যে এখন বুঝি বাচ্চারা স্টিকার পছন্দ করে না, কিন্তু বাচ্চারা স্টিকার পছন্দ করে। সো আমরা প্রচুর স্টিকার বানাইলাম, হাজার স্টিকার বানাইলাম ক্যারেক্টারের, এবং কেউ কিছু অর্ডার করলে এই স্টিকারগুলো দেওয়া দিয়ে দিত। এই স্টিকারটা কি করতো বাচ্চা? তার ফ্রিজে লাগাইতো, তার ওয়ালে লাগাইতো, তার খাতায় লাগাইতো। আমার 2 টাকা করে খরচ হতো এক একটা স্টিকার। যতদিন না পর্যন্ত ওই ফ্যামিলি ওই বাসা না ছাড়তেছে, 2 টাকায় একটা ফ্যামিলির বাচ্চার চোখের সামনে কনস্ট্যান্টলি থাকা, এর চেয়ে কোনো চিপার ওয়ে নাই। সো আই থিঙ্ক উই হ্যাভ ডিস্ট্রিবিউটেড অ্যারাউন্ড ফিউ লাখ স্টিকার্স। এবং এই কারণে ঢাকা শহরে এখন বাচ্চা কাচ্চারা যারা এই বয়সে আছে, 30% বাচ্চারা মোটামুটি আমাদের ক্যারেক্টারদেরকে বাই নেমে চেনে। এবং যখন তারা গো টু এ রিটেইল, লাইক লেটস সে ইউনিমার্ট এসে, ওইখানে তো আমার যে শেলফগুলো আছে ওগুলো ওই ক্যারেক্টার দিয়ে ব্র্যান্ডিং করা। সো দে নো দ্য ক্যারেক্টার্স। ও মা ব্লুটুথের এইটা নিব, রাইট? বাবা এটা দাও। সো বাবারাও খুশি, মায়েরাও খুশি, বিকজ বাই দিস টাইম দে হ্যাভ দিস কনফিডেন্স অন আস যে প্রোডাক্টগুলো ভালো, দিস ওয়ার্কস অ্যান্ড দিস ইজ হেল্পিং দেয়ার কিডস। আর মানে কোন বাবা মাটাই পছন্দ করবে না যে বাচ্চা এই ধরনের জিনিসপত্র নিতে চাচ্ছে ইনস্টেড অফ মোবাইলে গেম খেলাচ্ছে, রাইট? সো ইয়া, সো ইফ ইউ ক্যান বিল্ড ট্রাস্ট অ্যামং ইয়োর কোর গ্রুপ, user group, এবং if you can মানে make good quality product, and if you can keep the production cost low, then you can make business and you can build a brand আর কি। এবং একবার একটা ব্র্যান্ড বানায় ফেলাইতে পারলে আর কিচ্ছু করা নাই, জাস্ট খালি এই ব্র্যান্ডটা বাচ্চার মতো জাস্ট নাচার করে যাওয়া, আর কিচ্ছু না, রাইট? মানে সো দ্যাটস ওয়াই ব্র্যান্ড বিল্ডিং শুড বি প্রায়োরিটাইজ দ্য মোস্ট বাই এ এন্টারপ্রেনার অর এ ফাউন্ডার। সে যখনই যা কিছুই সে বিল্ড করছে, দে শুড থিঙ্ক অ্যাবাউট বিল্ডিং এ ব্র্যান্ড, নট জাস্ট প্রোডাক্ট লাইন, নট জাস্ট প্রোডাক্ট, বিল্ড এ ব্র্যান্ড। ওকে ভাই, ব্র্যান্ড বানানো বা একটা প্রোডাক্ট বিল্ড আপের ব্যাপার আসলো, বাট বিজনেসের দিন শেষে আসলে আপনাকে রান করতে গেলে টাকা আসতে হবে, টাকা আসা লাগবে। সো একটু ভাই সেলের পার্টটাতে একটু যাই। ধরেন হচ্ছে কি, মানে আমি আসলে আপনার থেকে স্ট্র্যাটেজিগুলো জানতে চাচ্ছি। যেমন সে ফর এক্সাম্পল খুব পপুলার বোট যে ব্র্যান্ডটা, ঠিক আছে? সো এটার আমি একটা স্টোরি শুনছিলাম, ওটার ফাউন্ডার, আমি যদি খুব ভুল না করি, আমান গুপ্তা থেকে, যে সে আসলে শুরুর দিকে মানে একটা আর্টিফিশিয়াল ডিমান্ড ক্রিয়েট করার চেষ্টা করছিল, যে সে আসলে তার নিজের পরিচিত মানুষদেরকে আশেপাশের দোকানগুলোতে পাঠাইতো যে গিয়ে বলো যে বোটের ওই প্রোডাক্টটা আছে কিনা, কি ভাই বোট রাখেন না আপনারা। সো এটা একটা ওয়ে ছিল টু ক্রিয়েট আর্টিফিশিয়াল ডিমান্ড। সো আপনি একদম যখন একটা ব্র্যান্ড গুফি যখন আসলো, একটা স্টিকার পাঠানোর একটা ওয়ে ছিল যে আপনাকে ক্যারেক্টারগুলোকে চেনানো। ধরেন আমার নিজের একটা দোকান, ঠিক আছে, আমি আপনার ব্র্যান্ডটাকে আসলে চিনি না, সো আমি আসলে আপনার প্রোডাক্টটাকে কেন রাখবো, ঠিক আছে? বা হচ্ছে আপনি আসলে বিক্রি করার জন্য আপনার স্ট্র্যাটেজিগুলো কি ছিল? আচ্ছা, সো আমরা ফর প্রথম কাপল অফ ইয়ার্স, আমরা তো 19-এ লঞ্চ করলাম। সো প্রথম আমরা 20-এর বইমেলাতে আমরা প্রথম স্টলটা পাইলাম। ওকে, সো মানে এবং 20-এ আমরা আমাদের জাস্ট খালি ফিউ বুকস ছিল,
এবং অন্যান্য পাবলিশাররা এসে হাসাহাসি করতেছিল যে কোন পাগল আসছে একটা বইয়ের সেটের দাম ১৬০০ টাকা, মানে একটা বইয়ের দাম এত টাকা, মানে কে কিনবে, এবং উই আর কমপ্লিটলি আননোন। বাট যখন প্যারেন্টসরা আসা শুরু করলো এবং দে স্টার্ট টু সি দিস ইন্টারেস্টিং কাইন্ড অফ বুকস, যেটা আগে সে কখনোই মার্কেটে দেখে নাই, মানে দে মানে তারা অনেক নিল। এবং মানে আমরা ওই বছর প্রথমবার বসে ওই শিশু চত্বরটাতে উই আর দ্য থার্ড হাইয়েস্ট সেলার। এবং এমনই মজার ঘটনা ঘটলো যে পাবলিশার যারা যেগুলো হাসাহাসি করতেছিল তারা শেষের দিকে আইসা তাদের বাচ্চাদের জন্য কিছু নিয়ে গেছে, আর এইটার ভিতরে কি জিনিস আছে যেই কারণে প্যারেন্টসরা নিতেছে এটা বোঝার লাগে তারা নিয়ে গেছে। তো আমি তখন ভাবতেছিলাম যে হইছে, সারছে, এখন কপি হওয়া শুরু হবে বাংলা বাজারে পরের বছর থেকে, এই পরের বইমেলায় শেষ সব আমার এই যে কন্টেন্টের ইনোভেশন গন। অ্যান্ড দেন তখনই কি হলো, 20 ফেব্রুয়ারিতে বইমেলা শেষ হলো, মার্চে কোভিড। রাইট। সো মার্চে কোভিড, আমরা 40 লাখ টাকার স্টক নিয়ে বসে আছি। প্ল্যান ছিল যে বইমেলা শেষ এরপরে আমরা রিটেলে ঢুকবো। আমরা খুব কুইকলি যেটা করলাম যে যেহেতু সব স্কুল টুল সব কিছু বন্ধ, অনেক প্যারেন্টসরা ভাবতেছিল যে স্কুলে দিবে এই সময়টাতে, কিন্তু কোভিডে বন্ধ হয়ে গেল। তাহলে তো আমরা আমাদের সবগুলো বই ছিল কাইন্ড অফ প্রি স্কুলারদের জন্য, অ্যাক্টিভিটি বেস বুক। আমরা বিভিন্নভাবে এগুলোকে প্যাকেজ করে যে ঘরে বসেই মানে কি বলে আপনার বাচ্চা শিখে ফেলবে, লাইক আর্লি ম্যাথ, আর্লি হ্যাঁ। তারপর হচ্ছে ও বাচ্চা খুব ডিস্টার্ব করতেছে আপনারে, মানে এই আমার প্রোডাক্ট নেন, এটা দিয়ে মানে আমাদের প্রত্যেকটা বইয়ের পেছনে উপযোগিতা দেওয়া আছে, রাইট? লাইক ফর এক্সাম্পল আমাদের একটা অ্যাক্টিভিটি বইয়ের পেছনে আছে, বাচ্চা 300 ঘন্টা পর্যন্ত মানে অ্যাক্টিভ থাকবে এই বইটা দিয়ে অ্যাক্টিভিটি করে। সো ও পারে আল্লাহ আমার 300 ঘন্টা অত্যাচার করবে না, লাইক 300 ঘন্টা মোবাইল থেকে দূরে থাকবে, মানে ভেতরে কি আছে ওইটা তো পরের আলাপ। মানে সো আমরা যখনই প্রমোট করছি আমরা তো জানি যে হ্যাঁ আমরা প্রোডাক্টগুলো ডিজাইন করছি যেন এগুলা ইউজ করলে বাচ্চাদের এই স্কিলগুলা বাড়ে। কিন্তু কমিউনিকেশন মার্কেটিংয়ে এইটা বললে তো আসলে প্যারেন্টস নিবে না, কারণ ওর তো ওই নিডটা নাই। সো আমরা এই জন্য এমন ধরনের মেসেজিং, এমন ধরনের কমিউনিকেশন করছি যেটা দিয়ে তার একটা ইমিডিয়েট প্রবলেম সলভ হবে। সো প্রথম ইস্যুটা ছিল যে আমি কত বেশি এই প্রোডাক্টগুলোকে তার বাসায় পৌঁছাইতে পারি ডিফারেন্ট মেসেজ দিয়ে। একবার যখন সে ইউজ করা শুরু করবে তারপরে তো সে দেখবে আচ্ছা কেন এটা এত করতেছে কি, তারপরে সে আসলে কন্টেন্টের গভীরে ঢুকবে এবং সে তখন বুঝবে যে গুফি তাহলে এই যে প্রোডাক্টগুলো বানাচ্ছে অনেক চিন্তা করে বানাচ্ছে, অনেক ভাবনা আছে এটার পেছনে, এবং এই কারণে আমার বাচ্চা যে বই ধরতেই চায় না সে বই নিয়ে ঘন্টার পর ঘন্টা পড়ে আছে। সো এবং এই কোভিডের টাইমে যে 5-6 মাস ছিল, এই যে 40 লাখ টাকা স্টক আমরা পুরাটা স্টক আউট করে দিছিলাম, এবং দ্যাট ওয়াজ আ ভেরি ইম্পর্টেন্ট মোমেন্ট ফর আস টু গেট দ্যাট ইনিশিয়াল ট্রাস্ট এবং ইনিশিয়াল মার্কেট আর কি। হ্যাঁ, সো আমি মনে করি যে ইন টার্মস অফ কমিউনিকেশনের ক্ষেত্রে আমরা প্রতিনিয়ত উই ট্রাই টু কাম আপ উইথ নিউ কমিউনিকেশন। আমি জানি আমার যে কোনো একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টটা, হ্যাঁ এই প্রোডাক্টটাকে 3-4টা ডিফারেন্ট মার্কেটিং কমিউনিকেশন করে 3-4টা ডিফারেন্ট টাইপ অফ প্যারেন্টসকে বেচা যাবে। যেই প্যারেন্টসের বাচ্চার স্পিচ ডিলে আছে, এবং আমরা একটা মানে রিসার্চ করছি, আমরা দেখছি 30% প্যারেন্টস বলতেছে তাদের বাচ্চাদের স্পিচ ডিলে আছে। নাও আই নো যে যদি কোনো প্যারেন্টস তার বাচ্চার সাথে কমিউনিকেশন করে বেশি টাইম কাটায় তাহলে বাচ্চার স্পিচ ডিলেটা কমে যাবে, এবং স্পিচ ডিলে হওয়ার একটা বড় কারণ হচ্ছে স্মার্টফোন এডিকশন। সো এইটা এমন একটা জিনিস যেটা দিয়ে সে যদি বাচ্চার অ্যাটেনশন গ্র্যাব করতে পারে তাহলে বিভিন্ন এইভাবে গ্র্যাব করে সে বিভিন্ন কনভারসেশন করতে, বাবা মা তার কাছে বোরিং, এইটা তার কাছে ইন্টারেস্টিং। সো বাচ্চা তখন এটার দিকে নজর দিবে। এইভাবে করে আমি অ্যাটেনশন নিয়ে আমি যদি কিছু করতে পারি তাহলে ধীরে ধীরে দেখা যাবে ওই বাচ্চার মানে স্পিচ ডিলেট আস্তে আস্তে কমে যাচ্ছে। তো তাহলে 30% প্যারেন্টসের যদি এই ইস্যু থাকে তাহলে আমি যদি এটা বেচতে চাই টু দ্যাট গ্রুপ, আমি বলবো এই প্রোডাক্ট স্পিচ ডিলে কাটায় উঠতে হেল্প করে। আবার যেই প্যারেন্টসটা প্রচুর গল্প করে বাচ্চার সাথে, তাকে আমি যদি বলি যে এর চেয়ে ভালো গল্প করার বন্ধু আর হইতে পারে না, আপনার জন্য একটা কিনেন, বাচ্চার জন্য একটা কিনেন, তারপর দুইজন মিলা গল্প করেন, রাইট? আচ্ছা, এই জিনিসটা একটা টিনেজারের কাছে আমি বেচতে পারবো। মানে তুমি টিকটক বানাও, তোমার চেহারা দেখতে দেখতে মানে বোর লোকজন, এইটা দিয়ে টিকটক বানাও, রাইট? লাইক সো ইউ ক্যান সেল দ্য সেম প্রোডাক্ট মানে টু এ ডিফারেন্ট গ্রুপ অফ পিপল, বাট অ্যাজ এ মার্কেটিয়ার বা অ্যাজ এ ব্র্যান্ড ওনার অথবা ফাউন্ডার, ইউ হ্যাভ টু নো
এভরিথিং অ্যাবাউট ইউর প্রোডাক্ট সো দ্যাট তুমি ঠিকমতো কমিউনিকেশন করতে পারো ঠিক গ্রুপটারে। সো একই প্রোডাক্ট ৩টা গ্রুপকে ৩ ধরনের সাইকোলজির মানুষকে ৩ ভাবে কমিউনিকেশন করেও বেচা যায়। 10 ইয়ার্সের এক্সপিরিয়েন্স, সত্যি কথা বলতে 1 ঘন্টার মধ্যে প্যাক করে দেওয়া খুব টাফ। ঠিক আছে? বাট স্টিল আপনি যত কিছু বলছেন, এটা আসলে হ্যাটস অফ টু ইউ। সো একদম শেষের দিকে ভাই, যেহেতু আমাদের যারা অডিয়েন্স তাদের মধ্যে বেশিরভাগই হচ্ছে ইয়াং উদ্যোক্তা, এবং আমাদের অডিয়েন্স মোটামুটি ভাই 24 থেকে 35 এই রেঞ্জ বয়সের। ঠিক আছে? সো তাদের জন্য ভাই হচ্ছে গিয়ে একটু যদি বলেন, উদ্যোক্তারা কোন ধরনের ভুলগুলো সবথেকে বেশি করে? বা আপনি আপনার নিজেরও কোনো ভুল আসলে আমাদেরকে বলতে পারেন। যে এটা মনে হচ্ছে যে এটা ওভাবে না করলে হতো। ইভেন ভাই আপনি ব্যাকস্টেজ আমাকে বলছিলেন যে আপনি যদি আবার নতুন করে শুরু করতে পারতেন তাহলে কিছু জিনিস চেঞ্জ করতেন। আপনি সেগুলো ভাই আপনার মিস্টেকস হিসেবে আমাদের একটু বলতে পারেন। সো আমি যদি গত 10 বছরে তো মানে হাজার খানেক ভুল তো করছি অন্তত, মানে বাট সেগুলোকে যদি ক্যাটাগরি করি যে কি ধরনের টাইপ অফ ভুল, হ্যাঁ আমি করছি, এবং আমি মনে করি যে এগুলা এইসব ট্র্যাপ থেকে বের হয়ে যেতে পারলে মিস্টেক্স কম হবে Right. এনি ইন্ডাস্ট্রিতে, ফর এনি এন্টারপ্রেনার। একটা হচ্ছে যে প্রথম যেটা হইতেছে যে যেই জিনিসটা আমি বুঝি না হুম, বা যেই জিনিসটা আমি ভালোবাসি না সেইটা ওই করতেছে, ও ফাটায় টাকা কামাই করতেছে, তাহলে আমিও করব। রাইট। এইটা হইতেছে একটা বড় ঝামেলা, হুম। এইটা একটা বড় ভুল। হুম। আমাদের মাঝখানে কোডিং খুব রবর ছিল। হুম। কানাডিয়ান একটা কোম্পানি বলছে যে হ্যাঁ হ্যাঁ চলো কোডিং আমরা কোডিংও বুঝি না, ভালোবাসি না, দরকার আছে এটা শেখানো, বাট সিন্স উই আর নট ফিট ফর লাইক সেলিং কোডিং কোর্স টু কিডস, তো ওইটা আসলে দিন শেষে ওয়ার্কআউট করে নাই, রাইট? লাইক সো বিকজ কিছুদিন পরে মানে একটা উদ্যোগ বা ব্যবসা শুরু হওয়ার পরে অনেক কিন্তু ভার্টিক্যাল বের হইতে থাকে, রাইট। হুম। অ্যান্ড দেন অনেক ধরনের অফার অপরচুনিটি আসতে থাকে। হুম। ইটস ভেরি ইম্পর্টেন্ট যে না, সেইং নো ইজ অ্যানাদার থিং, বিকজ অ্যাজ এ এন্টারপ্রেনার ইউ হ্যাভ 24 আওয়ার, এর বেশি তো আর না, 48 ঘন্টা তো আর না দিন উদ্যোক্তার জন্য। অ্যান্ড ইফ ইউ ডু থিংস দ্যাট ইজ নট অ্যালাইন্ড উইথ ইউর কোর মিশন বা কোর প্রবলেম সলভিংয়ের যে জায়গাটা, যেটা কারণে উদ্যোগটা শুরু হয়েছে, সেইটার বাইরে যে এই অন্যান্য প্র্যাকটিস ম্যাচ খেলতে যাওয়াটা একটা বড় ভুল আমি দেখছি, আমি নিজেও করছি এবং আমিও দেখি যে অনেকেই করে। সো এইটা যতটা পারা যায় কম রেখে, কম কাজ মানে লাইক ফোকাস করে যেইটা আমার প্রবলেমটা সলভ করবে সেটাতে কাজ করে। আরেকটা বড় ভুল আমিও করছি একবার দুইবার, তারপর যখন শিখছি তারপরে বুঝছি যে এইটা করা যাবে না। সেটা হচ্ছে নিজের প্রোডাক্টকে বা নিজের ব্র্যান্ডকে বা নিজের কাজকে খুব বেশি ভালোবেসে ফেলা। এটাতে করে যেটা হয়, ইউ হ্যাভ সাম বায়াস যে এটা এত ভালো একটা জিনিস কিনতেছে না, তাহলে ওর সমস্যা, মানে আমার সমস্যা না, এটা তো খুব ভালো জিনিস, এত 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 জ্ঞান হবে এটা ইয়াতে। সো নিজের প্রোডাক্টকে ভালোবেসে মরে গেছে অনেক উদ্যোক্তা, এরকম অনেক ঘটনা আছে বাংলাদেশে, সারা পৃথিবীতে আছে। সো এরকম ঘটনা যখন কয়েকটা আমার সাথে ঘটছে এবং আমি তখন বুঝতে পারছি যে না, নিজের প্রোডাক্টকে এত বেশি ভালোবাসা যাবে না, অ্যান্ড দ্য মোমেন্ট ইউ রিয়েলাইজ যে দিস ইজ এ মিস্টেক, ওখান থেকে যত তাড়াতাড়ি বাইর হয়ে যায় তত মঙ্গল। সো ডোন্ট লাভ ইউর প্রোডাক্ট, লাভ দ্য প্রবলেম অ্যান্ড লাভ দ্য ওয়ে অফ দ্য সলিউশন, এবং এইটা কি কাজে দিচ্ছে কিনা, Right. এটা কি ইউজফুল হচ্ছে কিনা টু দ্য ইউজার, হুম। ওইটা ইম্পর্টেন্ট। ওইটা হচ্ছে 2 নাম্বার ইস্যু, যে ডোন্ট লাভ ইউর প্রোডাক্ট। মানে ওই ধরনের উল্টাপাল্টা মানে বেশি ভালোবাসা যাবে না আর কি। অনেকটা সন্তানের মতো আর কি, সন্তানের বেশি ভালোবাসলে মাথা উঠা পড়ে যেমন, ওরকম আবার শাসন টাসনও করতে হবে, চেক অ্যান্ড ব্যালেন্সে থাকতে হবে। আর আই থিঙ্ক 3 নাম্বার যে বিষয়টা সেটা হইতেছে যে নিজের রিয়েলিটিটা রিয়েলাইজ করা। মানে এই চলেছে, আমি একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে আসছি, আমার 14 গোষ্ঠীতে জীবনে কেউ ব্যবসা করে নাই, আমার মামা চাচা খালা অনেক বেশি কানেক্টেড না, আমার পকেটে অনেক টাকা নাই। সো ওয়েন আই স্টার্টেড উইথ অলমোস্ট জিরো মানি। আমি বুঝতে পারছি যে আমাকে যদি কিছু বিল্ড করতে হয়, আমাকে এই রিয়েলিটিটা মেনে বিল্ড করতে হবে বিজনেসটা বা উদ্যোগটা। এখন কেউ যদি অন্য আরেকজন মানুষ যার হয়তো অনেক কানেকশন আছে,
সে যদি এই লাইট অফ হবে আমরা যে প্রবলেমটা সলভ করতেছি, সে যদি সেটা নিয়ে কাজ শুরু করতো, সে হয়তো টোটালি ডিফারেন্ট অ্যাপ্রোচে জিনিসটা নিয়ে আগাইতো, সিম্পলি বিকজ তার রিয়েলিটিটা কি। রাইট। আমরা অফেন টাইম উদ্যোক্তারা কি হয়, আজকাল তো প্রচুর বিভিন্ন কম্পিটিশন হয়, এই হয় ওই হয়, হ্যাঁ, একটা পুরস্কার পাইয়া একটা কিছু জিতা ভাবতেছি আরে অনেকের সাথে আমার পরিচয় হয়ে গেল, এখন তো আমি ফাটায় ফেলাবো। হ্যাঁ ভাই, মানে এটা বাংলাদেশ। হ্যাঁ, মানে ভাই তুমি যদি মিডল ক্লাস থেকে জন্ম হইছো, ভাই তুমি মিডল ক্লাসের সার্কেলই তোমার হবে, তোমাকে কেউ কোনো ওই লেভেলের সোসাইটির কানেকশন তোমার জীবনেও ইন রিয়েলিটিতে দে উইল নেভার মানে আপন করে নেবে না ওইভাবে, ইটস ভেরি রেয়ার। হুম। সো এটা যেমন একটা উদাহরণ। সো এই রিয়েলিটিটা বুঝতে পারা, এই ম্যাচুরিটিটা আসা, এইটা খুব ইম্পর্টেন্ট। এবং আমি দেখছি যে অনেক উদ্যোগ এবং অনেক উদ্যোক্তা ফেল করে তার নিজের ওই রিয়েলিটিটা না বোঝা। সে সে কোথায় আছে এখন রাইট না, তার 25 বছর বয়স, পকেটে নাই একটা পয়সা, হ্যাঁ, বাবা মা তাকে তার ফাইন্যান্সিয়ালি কোনো ব্যাকআপ দিতে পারবে না কোনো একটা বড় উদ্যোগ করতে। তো আমি বলছি না যে স্বপ্ন দেখা যাবে না, অনেক স্বপ্ন দেখা যাবে, আমিও অনেক বড় স্বপ্ন দেখেই শুরু করছি, কিন্তু সেই স্বপ্নটা শুড বি গ্রাউন্ডেড অন দ্য রিয়েলিটি। এইটা একজন উদ্যোক্তাকে বুঝতে হবে। এটা বোঝার ভুলের কারণে অনেক উদ্যোগ অনেক উল্টাপাল্টা মানে লাইক এই করে ফেলবো ওই করে ফেলবো করতে যে দেখা যায় যে শেয়ার করতে পারে। ওভার দ্য পিরিয়ড অফ টাইম আই থিঙ্ক এইগুলা আমার বিগেস্ট লার্নিং হয়েছে আর কি। এবং আমি যখন লাইট হাউস শুরু করছি এবং যে প্রবলেমটা নিয়ে আমি সলভ করতে বসছিলাম, আমি কল্পনাতেও ভাবি নাই যে 2015-16 যখন শুরু করছি, 2024-এও লাইট অফ হোপ অ্যাজ এ কোম্পানি উইল এক্সিস্ট। টু বি ভেরি অনেস্ট, আই থট লাইক there is only 1 or 2% chance that it will never survive. হ্যাঁ, but simply like constantly I try to learn, constantly I try to do different things, um, constantly see what's happening in the market and change myself as a person and change my product line. I think that's why I still could survive as a company and now growing, right? Like so when you are an entrepreneur you have to be a constant learner. প্রতিদিন শিখতে হবে। দ্য মোমেন্ট ইউ থট যে আমি সব বুঝে ফেলাইছি আমার মার্কেটের, হ্যাঁ, তাহলে ওই দিন থেকে এই পতন শুরু হবে আর কি। সো আই থিঙ্ক দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট ফর এনি এন্টারপ্রেনার টু হ্যাভ দ্যাট কাইন্ড অফ মাইন্ডসেট। আই হ্যাভ টু কনস্ট্যান্টলি লার্ন অ্যান্ড ইভলভ। ওকে, সো ভাই আমরা একদম শেষে চলে আসছি। সো এই মুমেন্টে জাস্ট এখন পর্যন্ত তো আসলে পুরোটাই আসলে এন্টারপ্রেনারদের জন্য ছিল, ঠিক আছে, ব্র্যান্ড কীভাবে হবে, একটা বিজনেস কীভাবে দাঁড়াবে, কীভাবে আসলে প্রোডাক্টটা কাস্টমারের কাছে যাবে, মার্কেট অ্যান্ড মিস্টেক্স। সো একদম শেষে এসে লাস্ট ধরেন যারা আসলে উদ্যোক্তা হতে চায় তাদের জন্য আপনার লাস্ট ফিউ ওয়ার্ডস, এবং এরপরে আমরা ভাই আজকের মতো এখানে শেষ করব। লাইক সিরিয়াসলি আস্ক ইউর সেলফ উদ্যোগ শুরু করার আগে যে ভাই আসলে কি আমি উদ্যোক্তা হইতে চাই কিনা এবং কেন হইতে চাই, এইটা খুব ইম্পর্টেন্ট। আমি কেন হইতে চাই, আমার কি প্রচুর টাকা দরকার, আমার কি ফেম দরকার, নাম দরকার, হোয়াট আই ওয়ান্ট, অ্যাজ এ পার্সন আমি উদ্যোক্তা হইতে চাই কেন। অ্যান্ড ইফ দ্য আনসার ইজ আমার প্রচুর টাকা কামাইতে হবে, আমাকে নাম কামাইতে হবে, দেন ডোন্ট স্টার্ট। দেয়ার আর আদার ওয়েজ better than this, less riskier than this to earn money and to be popular. It's better to take that route. উদ্যোক্তা হওয়াটা কোনো ফ্যাশন না, উদ্যোক্তা হওয়াটা কোনো পপুলারিটি কন্টেস্ট না, ইটস এভরিডে গ্রাইন্ডিং। সো এইটা হইতেছে ইম্পর্টেন্ট। আমি উদ্যোক্তা না হওয়ার জন্য বলতেছি বরং এটা, কারণ সবাই উদ্যোক্তা হয়ে গেলে কাজ করবে, আমরা তো চাকরি বাকরি দিতে পারতেছি না, রাইট? লাইক সামবডি নিডস টু ওয়ার্ক। আর দ্বিতীয় হচ্ছে যে if you don't genuinely find a problem that you really care, then I will suggest continuously search for that issue, continuously search for that aspiration that motivates you. Otherwise, you can build businesses, ব্যবসা হইতে থাকবে, বাট তোমার মনের খোরাক, হৃদয়ের খোরাক এইটা আসবে ইফ ইউ ক্যান রিয়েলি কানেক্ট উইথ দ্য প্রবলেম দ্যাট ইউ আর ট্রাইং টু সলভ। সো উদ্যোক্তা যারা হতে চায় এবং অলরেডি যারা উদ্যোক্তা আছে তাদেরকে আমি বলবো যে
এখন যদি মানে যে উদ্যোগটা বা যে ব্যবসাটা সেটার সাথে যদি মনের যোগাযোগ না থাকে, তাহলে ফাইন্ড সামথিং যেটার সাথে ইউ হ্যাভ কানেকশন টু দ্য হার্ট। কারণ ব্রেইন মানে ইজ লাইক ইট উইল অলওয়েজ ডু ম্যাথ, রাইট, অ্যান্ড ইট উইল ডু ট্রিকি থিংস উইথ ইউ। কিন্তু হার্ট এমন একটা ব্যাপার, হ্যাঁ, যে হার্টের মানে হৃদয়ের টান থাকলে মানে বিশ্বজয় করা যায়। আর হৃদয়ের টান না থাকলে পকেটে একটু টান পড়লেই মনে হবে ব্যবসাপাতি গোটায় দেই, যা চাকরি করি গা, হ্যাঁ। সেটাই। সো আই থিঙ্ক দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট, যারা কিনা উদ্যোক্তা হইতে চায় বা উদ্যোক্তা অলরেডি আছে। ওকে, থ্যাংক ইউ ভাই। এবং আপনার মানে ক্যামেরার বাইরে একটু গল্প করার সময় যে কথাটা বলতেছিলেন সেটা আমি একটু সবার জন্য একটু বলি। সেটা হচ্ছে ভাইয়ের একটা কথা আমার খুব ভালো লাগছে, সেটা হচ্ছে যে 10 বছর কাজ করবেন, 5 বছর, 10 বছর, 15 বছর কাজ করলেন, আপনি হয়তো মাল্টি-মিলিয়ন ডলার একটা কোম্পানি ক্রিয়েট করলেন, বাট দিন শেষে আপনি ফ্রম দ্যাট মোমেন্ট যখন আপনি মার্কেট থেকে চলে যাচ্ছেন, আল্টিমেটলি ওই মোমেন্টে যদি কেউ আপনাকে মনে না রাখে, কেউ যদি আপনাকে মিস না করে, দেন আসলে আপনার ওই ব্র্যান্ডটা বানানোর কোনো দরকারই ছিল না, ব্র্যান্ডটা আসলে কোনো ব্র্যান্ডই ছিল না। সো এটা আমার নিজের খুব ভালো লাগছে ভাই, থ্যাংক ইউ, এটা আমি নিজে খুব মনে রাখবো। সো ভাই থ্যাংক ইউ সো মাচ। আসলে আপনি সারাদিন অফিস করে এবং আমি গতকালকে রাতে আপনি ঘুমান নাই, ঠিক আছে, খুবই অবভিয়াস, ঠিক আছে। সো তারপরেও ভাই আজকে এই মুহূর্তে এখন রাত 10:30 বাজে ভাই। সো এতক্ষণ পর্যন্ত থাকার জন্য থ্যাংকস আ লট ভাই। আশা করছি আবার ভাই আপনার এই বিজনেসের আপনার এই নলেজ আবার আমরা একটু আপনার সাথে একটু শেয়ার করার একটু সুযোগ পাবো কিনা, ঠিক আছে। Sure. সো পরবর্তীতে আবার ভাই বসবো। সো সেই পর্যন্ত থ্যাংক ইউ এভরিওয়ান যারা এতক্ষণ পর্যন্ত শুনেছিলেন। আজকের এপিসোড এই পর্যন্তই। থ্যাংক ইউ।